হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। চারিদিকে ধোঁয়া আর চিৎকার, গুলি ছুটছে, ছুরি চকচক করছে অন্ধকারে। একদল মুখোশধারী ঘিরে ফেলেছে ছেলেটিকে। তার শরীরে রক্ত লেগে আছে, কিন্তু ব্যথার চেয়ে রাগ বেশি। সে ধীরে ধীরে সামনে এগিয়ে আসে, চোখে মুখে প্রতিশোধের আগুন। তোর এখানেই শেষ। একজন মুখোশধারী ছুরি উঁচিয়ে এগিয়ে আসে, কিন্তু ছেলেটি চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন অপেক্ষা করছে কিছু একটা ঘটার। ঠিক পরের মুহূর্তে বিদ্যুৎ গতিতে সে আক্রমণ করে। প্রথম জনের হাতে থাকা ছুরিটা কেড়ে নিয়ে গলায় চেপে ধরে মাটিতে ফেলে দেয়। চারপাশে আরও 5 জন, কিন্তু কেউ তার গতির সাথে তাল মেলাতে পারে না। একজন বন্দুক তুলতে গেলে ছেলেটি দ্রুত তার কবজি ধরে বাঁকিয়ে দেয়। সঙ্গে সঙ্গেই একটা কষানো ঘুষি। বন্দুকটা মাটিতে পড়তে সে পা দিয়ে সরিয়ে দেয়, যেন এটা আর কেউ না তুলতে পারে। আরেকজন পেছন থেকে আক্রমণ করতে গেলে ছেলেটি সামান্য ঝুঁকি গিয়ে তাকে কাঁধের উপর তুলে আছাড় মারে। চারপাশে হুড়মুড় করে দৌড়ে আসছে আরও লোকজন, কিন্তু ছেলেটি ভয় পায় না। তার রক্তে এখন একটাই ধ্যান, বেঁচে থাকতে হলে লড়তে হবে। চারপাশে আর্তনাদ আর অসহায় চিৎকার ছড়িয়ে পড়ছে। ছেলেটির চোখ এক মুহূর্তের জন্য ওদের মুখে ভয় দেখতে পেল। এটাই সে চেয়েছিল। মাটিতে পড়ে থাকা মুখোশধারীদের মধ্যে একজন কর্কশ কণ্ঠে হেসে উঠল। ছেলেটি তাকালো তার দিকে। তুই ভাবছিস এটা শেষ? আমরা কেবল শুরু করেছি। সে বলে একটি ছোট রিমোট বের করলো পকেট থেকে। ছেলেটির চোখ কুঁচকে গেল। রিমোটের বোতাম টিপতে চারপাশে পুরনো ভবনগুলো লাল আলো জ্বলে উঠল। বিস্ফোরক। পুরো এলাকা বিস্ফোরণের জন্য প্রস্তুত। এক মুহূর্ত দেরি না করে ছেলেটি দ্রুত পিছিয়ে গেল, একটা দেওয়ালের আড়ালে লাফ দিল। প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হলো। ধ্বংসের স্তূপ ছড়িয়ে পড়ল চারপাশে। ধুলো আর ধোঁয়ার মধ্যে ছেলেটি পড়ে রইল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানতো এখানেই থেমে গেলে চলবে না। এরা আরও আসবে, আরও বড় কিছু হবে। এখন পাল্টা চাল চালানোর সময়। বিস্ফোরণের ধোঁয়ার ভেতর থেকে ছেলেটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার শরীর ব্যথায় জর্জরিত, কিন্তু তার চোখে আগুন নেভেনি। সে দ্রুত চারপাশ স্ক্যান করলো। দূরে কয়েকজন অস্ত্রধারী এখনও টহল দিচ্ছে। তার বুঝতে পারেনি ছেলেটি বেঁচে আছে। এটা তার জন্য সুবিধা। সে পকেট থেকে একটা ছোট্ট ছুরি বের করলো। এক একে ছায়ার আড়াল নিয়ে এগিয়ে যেতে লাগলো। প্রথম জনে ঘাড়ে ছুরি বসিয়ে দ্রুত সরিয়ে নিল। শব্দ হয়নি, কেউ টেরও পেল না। দ্বিতীয় জনের পায়ের কাছাকাছি এসে আচমকা টেনে ফেলল মাটিতে, তারপর চেপে ধরে শ্বাসরোধ করলো। 3 নম্বর ব্যক্তিটি বুঝে ওঠার আগেই তার ঘাড়ে এক শক্ত ঘুষি বসিয়ে দিল ছেলেটি। শুধু একজন বাকি, যে রিমোটের মালিক। সে দূরে দাঁড়িয়েছিল, চারপাশ দেখছিল। ছেলেটি জানতো এবার তাকে নামাতে হবে দ্রুত। ছেলেটি নিঃশব্দে ছায়ের ভেতর থেকে ছুটে এলো। এক ঝটকায় পেছন থেকে তার গলায় ছুরি ধরলো। তোর খেলা শেষ। লোকটা হাঁসফাঁস করে বলল, তুই জানিস না আমরা কারা? আমাদের শেষ করা এত সহজ না। ছেলেটির ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটল। আমি জানি, কিন্তু কি জানিস তো, আমি এসব কেয়ার করি না। এক ঝটকায় ছুরিটা ঢুকিয়ে দিল লোকটার ঘাড়ে। তার শরীর ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। ঠিক তখনই তার পিছন থেকে শোনা গেল কর্কশ একটা কণ্ঠ। বাহ, তোকে খুঁজতে তো আমরা আসছি, এবার খেলা শুরু হবে। ছেলেটি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। সামনে দাঁড়িয়ে থাকা লোকটা অন্যদের চেয়ে আলাদা। তার চোখে ভয়ঙ্কর এক ঝলক, মুখে রহস্যময় হাসি। চারপাশে আরও কয়েকজন দাঁড়িয়ে, প্রত্যেকের হাতে ভারী অস্ত্র। ছেলেটির মনে হলো আসল বিপদ এখনই শুরু হলো। ছেলেটি তার অবস্থান থেকে তীক্ষ্ণ নজরে সবার দিকে তাকালো। এই মুহূর্তে তার কাছে একটাই লক্ষ্য, তারা সবাই যেন মাটিতে কামড়ে পড়ে যায়। সে নিঃশব্দে শ্বাস নিল এবং দ্রুত নিজের অস্ত্রগুলো চেক করলো। এরপর চোখে সজাগ দৃষ্টি নিয়ে এক একে চারপাশে লোকেদের গতিবিধি বিশ্লেষণ করতে লাগলো। তুমি সঠিক বুঝেছ। ভীষণ এক কণ্ঠে যে লোকটি তার সামনে দাঁড়িয়েছিল কথাটি বলল। তোর খেলা এখানেই শেষ। ছেলেটির চোখে প্রতিক্রিয়া না দেখে সে স্থির দাঁড়িয়ে রইল। তার একমাত্র সত্য ছিল এই লোকটি।
বাকি সবাই ছিল তার সঙ্গী। যদি সেই এই লোকটিকে নিষ্ক্রিয় করতে পারত, বাকি সবাই একে একে সহজ লক্ষ্য হয়ে যেত। কিন্তু এই লোকটির চোখে যে আক্রোশ ছিল, তাতে সে বুঝতে পারছিল যুদ্ধ এখনো অনেক বড় হয়ে উঠতে চলেছে। হঠাৎ করে লোকটি তার হাতের রিমোটের বোতাম চাপলো। মুহূর্তে চারপাশে আরও কয়েকটি লাইট ঝলকাতে শুরু করলো। ছেলেটি বুঝলো সেটা কোনো সাধারণ রিমোট নয়, এর সাথে অনেক ধরনের ট্র্যাপ বা অতিরিক্ত বিপদ জড়িত। সে দ্রুত পদক্ষেপ নিল, একটি কড়া লাথি দিয়ে তার পায়ের সামনে থাকা শিলাটিকে গুঁড়িয়ে দিল। সেই শিলার আড়ালে এক চুম্বক টান তৈরি করলো, যেন সেদিক থেকে গুলি আসলে সে বাঁচতে পারে। তবে এই এক মুহূর্তে একটা ধারণা তার মাথায় এলো, তাকে এগিয়ে যেতে হবে, কিন্তু সতর্কতার সাথে। লোকটি এবার আরও জোরালো হাসলো। তার চোখে কোনো ভয় নেই, বরং যেন উপভোগ করার আনন্দ। আমরা যা বলেছি তা করতে প্রস্তুত থাক। এবার দেখতে হবে তুই কতটুকু লড়াই করতে পারিস। ছেলেটি চোখে আগুন নিয়ে তীব্র মনোযোগের সাথে সরাসরি তার দিকে এগিয়ে গেল। ইতিমধ্যেই তার শরীরের প্রতিটি পেশি টান ধরে প্রস্তুত হয়ে উঠেছে। এ লড়াই আর কোনো সাধারণ লড়াই নয়। এই মুহূর্তে তার চোখে শুধুই একটাই ভাবনা, প্রতিশোধের আগুন। এটা শেষ হবে, কিন্তু আমার হাতে। ছেলেটি মৃদু কণ্ঠে বলল। হঠাৎ সে ঝাঁপিয়ে পড়ল। ছেলেটি দ্রুত পদক্ষেপে তার দিকে এগিয়ে গেল, কিন্তু লোকটি প্রস্তুত ছিল। এক ঝটকায় সে পাশ ফিরে ছেলেটির আক্রমণ এড়িয়ে গেল এবং মুহূর্তে তার হাতে থাকা বিশাল অস্ত্রটি ছেলেটির দিকে ধরল। ছেলেটি তাৎক্ষণিকভাবে চুরিটা উঁচিয়ে ধাক্কা মেরে অস্ত্রটি তার হাত থেকে ফেলে দিল, কিন্তু লোকটি হেসে বলল, তুই ভাবছিস আমি শুধু অস্ত্রই ব্যবহার করি? লোকটি তৎক্ষণাৎ একটি ছোট্ট ব্লেড বের করলো এবং দ্রুত ছেলেটির দিকে এগিয়ে আসতে শুরু করলো। ছেলেটি দ্রুত পা সরিয়ে নিল, কিন্তু সে জানতো এই ব্লেড খুব দ্রুত গতিতে আঘাত করতে সক্ষম। আক্রমণের আগে ছেলেটি একটি ছায়ার আড়ালে লুকিয়ে গেল, তার চোখে কেবল ওই লোকটির দিকে, যাকে সে শত্রু হিসেবে চিহ্নিত করেছে। লোকটি ধীরে ধীরে তার চারপাশ স্ক্যান করতে থাকলো, কিন্তু ছেলেটির উপস্থিত সে খুঁজে পাচ্ছিল না। আমরা যাদের বিরুদ্ধে লড়াই করছি তারা কখনোই হারবে না, লোকটি খেউড়ে বলল। তবে এবার তার ভয় কিছুটা স্পষ্ট হয়ে উঠল। সে জানতো ছেলেটি তার দিকে আবার আক্রমণ করবে। ঠিক সেই মুহূর্তে ছেলেটি চুপচাপ পেছন থেকে চলে এসে শক্ত একটি আঘাত দিল তার কাঁধে। লোকটির কপালে এক ঝাঁক ব্যথা অনুভব করলো এবং ভারসাম্য হারিয়ে পড়ে গেল মাটিতে। কিন্তু সে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো, আর ছেলেটির চোখে হতাশার কোনো চিহ্ন নেই। সে জানে এখন শেষ পালা। লোকটি রেগে তীব্রভাবে তার ব্লেড ছুড়ে দিল ছেলেটির দিকে, কিন্তু ছেলেটি সঠিক সময়ে সরে গিয়ে তা পাশ কাটিয়ে চলে গেল। ব্লেডটি দেওয়ালে আঘাত এনে মাটিতে পড়ে গেল। এই মুহূর্তে ছেলেটি এক ঝলক হাসলো। তোর জন্য এটা শেষ। সে দ্রুত তার শেষ আক্রমণ চালালো, এক ঝটকায় লোকটিকে কুপিয়ে মাটিতে ফেলে দিল। চোখের সামনে ছেলেটি দাঁড়িয়েছিল, ক্লান্ত কিন্তু বিজয়ী। তুই হারলি। ছেলেটি বলল এক ধাপ পিছিয়ে গিয়ে, কিন্তু তার মনে হতো এই যুদ্ধ শেষ হয়নি, কারণ ওরা আরও আসবে। আবার গুলির শব্দে ছেলেটি অচিরে মাটিতে হাঁটু গেড়ে পড়ে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য ঝাপসা হয়ে গেল, কিন্তু সে ক্ষণিকের জন্য থামল না। হাঁটুতে গুলি লেগে তার শরীরে তীব্র ব্যথাও অনুভব করতে লাগলো, তবে সেটা তার মনের শক্তিকে কমাতে পারল না। তার চোখে কেবল একটা লক্ষ্য, বেঁচে থাকতে হলেই তাকে প্রতিশোধ নিতে হবে। সামনের দিকে তাকিয়ে ছেলেটি বুঝতে পারল সে আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। তার হাত থেকে ছুরি পড়ে গিয়েছিল, কিন্তু তাও সে চুপচাপ পকেট থেকে আরেকটি ছোট অস্ত্র বের করে নিল। শ্বাস আটকানো, শরীরের প্রতিটি পেশি শক্ত করে ধরে রাখা, এটি যেন যুদ্ধের খেলা হয়ে দাঁড়িয়েছে। ঠিক তখনই আরেকজন লোক বেরিয়ে এলো, তার হাতে একটি আধুনিক বন্দুক, এবং সে চোখে হাসি নিয়ে বলল, তুই ভাবছিস আমরা এত সহজে পরাস্ত হব? তুই তো এখন শুধু সময়ের অপেক্ষায়। ছেলেটি ক্লান্ত, কিন্তু এক অদ্ভুত শক্তি অনুভব করছিল তার চোখে আগুন, আর মনে একটাই প্রশ্ন, আমি যদি মারা যাই তাহলে এই লড়াইয়ের কি হবে? আমাকে তুই শেষ করতে পারবি না। ছেলেটি ঠোঁটে এক মৃদু হাসি ফুটিয়ে বলল, তারপর দ্রুত বাম পায়ের উপর ভর দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। বন্দুকধারী লোকটি আরও কাছাকাছি চলে এলো। এবার তুমি জানবে এই যুদ্ধ কতটা ভয়াবহ। তবে ছেলেটি অন্য কিছু চিন্তা করছিল। সে যে মুহূর্তে দাঁড়িয়ে থাকবে, সে সময় তার শত্রু আরেকটু কাছাকাছি চলে আসবে, আর সেই মুহূর্তে তার কাছ থেকে পালানোর কোনো পথ থাকবে না। তোর খেলা শেষ।
ছেলেটি বলল এবং তার সামনে শত্রুর দিকে ঝাঁপিয়ে পড়ল। ছেলেটি দ্রুত তার শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু গুলি ছোড়ায় লোকটি আরও একবার বন্দুক তুলল। ছেলেটি তার পায়ে ব্যথা অনুভব করলেও সে কিছুতেই থামল না। মুহূর্তে সে দ্রুত পা বাড়ালো এবং বন্দুকধারীর হাত থেকে বন্দুকটি ছিটকে পড়ল। এখন ছেলেটি আর দাঁড়িয়ে ছিল না, সে পুরোপুরি যুদ্ধের মোড়ে চলে এসেছে। ছেলের চোখে প্রতিশোধের আগুন, আর তার শরীরে ব্যথার তীব্রতা কেবল তাকে আরও শক্তিশালী করে তুলছিল। আর একমাত্র উদ্দেশ্য ছিল, সে যতই কষ্ট পাচ্ছিল তাকে থামানো যাবে না। বন্দুকধারী লোকটি পড়ে গিয়েছিল, কিন্তু অন্যরা তাকে তাদের সঙ্গ দিতে আসছিল। চারপাশে রক্তাক্ত লোকজন ছড়িয়ে পড়ছিল, কিন্তু ছেলেটি তাদের দিকে নজর না দিয়ে এগিয়ে চলছিল। যে যেভাবে আক্রমণ করতে আসছে সে সেভাবেই পাল্টা আঘাত করে দিচ্ছিল। এখন সে পুরোপুরি বিক্ষিপ্ত হয়ে উঠেছিল, তার চোখে যেন কোনো ভয় নেই। একটি আঘাত দিয়ে একটি লোককে মাটিতে ফেলে দিল, আর সাথে সাথে সে আরেকজনের দিকে ঝাঁপিয়ে পড়ল। তার হাতে থাকা ছুরি দিয়ে এক মুহূর্তে তাকে আঘাত করলো। তখন আরেকটি গুলির শব্দ ভেসে এলো, তবে ছেলেটি একটু ভুরু কুঁচকে তাকালো না। এবার তোর পালা। ছেলেটি নিজের কণ্ঠে জোর দিয়ে বলল, এবং সে মুহূর্তেই আরও এগিয়ে গেল, যেন এই যুদ্ধ শেষ করার আর একটা সুযোগ নেই। বন্দুকের গুলি তীব্রভাবে ছুটে এলো, কিন্তু ছেলেটি বামে হেলে গিয়ে সেগুলো এড়িয়ে গেল। তারপর এক নিঃশ্বাসে সে সোজা গুলি ছোড়া লোকটার দিকে লাফ দিল, তার ঘাড়ে ছুরি বসিয়ে দিল। এই মুহূর্তে ছেলেটি জানত জয় তার হাতে, তবে বাস্তবে তাকে এখনও আরও বড় একটা লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। তারপরে দূর থেকে একটি গাড়ির শব্দ শুনে সে চোখ বুজে ফেল। বিস্ময়কর হাসি ফুটে উঠল ছেলেটির মুখে, কারণ গুলির শব্দটি তার দিকে আসেনি, বরং শত্রু পক্ষের দিকে গিয়েছিল। গুলি দ্রুত ছুটে গিয়ে এক শত্রু সদস্যের বুক চিরে পেরিয়ে গেল, আর সে মাটিতে পড়ে গেল। ছেলেটি তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে দেখল দূরে কয়েকটি গাড়ি ছুটে আসছে, গুলি শূন্য তাদের কাছে পৌঁছানোর জন্য। তড়িঘড়ি আসা ওই গুলিগুলো ছিল সেই সুযোগ যা ছেলেটি চাইছিল। এই গুলিগুলির মধ্যে থেকে একদল আরও সন্ত্রাস লোক বেরিয়ে আসছে, সম্ভবত তার জন্যই তারা এসেছে। কিন্তু ছেলেটি জানত প্রতিটি পদক্ষেপ তার কাছে গুরুত্বপূর্ণ। সে তাদের কাছে ছুটে যেতে পারবে, কিন্তু সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে শত্রুপক্ষ তার সব শক্তি দিয়ে তাকে পরাস্ত করার চেষ্টা করবে। দ্রুত সে পা বাড়ালো আর শত্রুদের দিকে নজর রাখলো। গাড়ির দিকে ছুটে আসা লোকেরা তাকে দেখে নিজেদের অবস্থান নিয়েছিল। ছেলেটি জানত এবার একেবারে নির্ধারিত মুহূর্ত, হয় তাকে পাল্টা আঘাত করতে হবে, অথবা নীরবে তারা তাকে চিরতরে হারিয়ে দিবে। ছেলেটির মাথায় এক মুহূর্ত সবকিছু স্পষ্ট হয়ে উঠল। এই যুদ্ধে আর কোনো জায়গা নেই বাঁচার জন্য। এখন প্রতিটি পদক্ষেপই হতে হবে সিদ্ধান্তমুখী। এক ঝটকায় সে দ্রুত আক্রমণ চালানোর প্রস্তুতি নিল। গাড়িগুলোর কাছে পৌঁছানোর আগে সে শত্রুদের পরাস্ত করতে হবে, সেটাই তার মূল লক্ষ্য ছিল। ছেলেটির দেহ আক্রমণে ভারী হয়ে উঠছিল, আর তার পেশিগুলো অবশ্যই যাচ্ছিল। ব্যথা, ক্লান্তি, তার শারীরিক অবস্থা যেন তাকে আরও দুর্বল করে দিচ্ছিল। তার চোখের সামনে ধোঁয়া আর অন্ধকার ভেসে উঠছিল, মন একদম শূন্য হয়ে আসছিল। তার পায়ের নিচে মাটি সরে যাচ্ছিল এবং তার সমস্ত শরীর যেন অবশ্যই ভরছিল। মনের মধ্যে এক ভয়ঙ্কর শূন্যতা নেমে এলো, আর তার চোখের কোণে ঘুমের আস্তরণ ভেসে উঠল। সে আরও একবার চেষ্টা করলো নিজেকে সচেতন রাখতে, কিন্তু শরীর আর মন একযোগে তাকে ছাড়ছিল। কিছুক্ষণের মধ্যেই তার পা খুঁড়িয়ে খুঁড়িয়ে নড়ছিল, আর সে ধীরে ধীরে নিচে পড়তে লাগলো। শেষ মুহূর্তে তার চোখে কেবল গাড়ির গতির শব্দ আর কিছু অস্থির মুখর মনে হচ্ছিল। এরপর অন্ধকারে তার জ্ঞান হারিয়ে গেল। সে মাটিতে গড়াতে শুরু করলো, আর পৃথিবী তার কাছ থেকে দূরে চলে গেল। সামনে কণ্ঠগুলি শুনতে পেল। ছেলেটি জানত কিছুটা সময়ের জন্য এই যুদ্ধ থেমে গেছে, কিন্তু তার জীবনের জন্য এই মুহূর্ত কোনো শেষ নয়। যে শত্রুরা এতদিন তাকে তাড়া করেছে, তাদের সামনে আবার দাঁড়ানোর শক্তি সে ফিরে পাবে। কি ভাই, কিছু বুঝতেছেন না? ছেলেটিকে কেন চারিদিকে এত মারামারি হইতেছে? চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। সময়টা 3 বছর আগে। চারপাশে শুধু লাশ আর ধোঁয়া। বাতাসে বারুদের গন্ধ মিশে আছে, সঙ্গে রক্তের উষ্ণ গন্ধ। আলো আধারির মধ্যে দাঁড়িয়ে আছে এক যুবক, তার চোখে ভয়ঙ্কর অন্ধকার। হাতে থাকা গোলক 17, যার ম্যাগাজিন এখনো গরম। চারিদিকে শুধু কান্না আর আর্তনাদ। কেউ বাঁচার চেষ্টা করছে, কেউ মাটিতে পড়ে শেষবারের মতো দম নিচ্ছে। যুবকটি ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার পায়ের নিচে গুড়িয়ে গেল এক আহত ব্যক্তির হাত। শুভ,
কেউ একজন ফিসফিস করে নামটা বলল, যেন এক ভয়ঙ্কর অভিশাপ ছড়িয়ে পড়ল বাতাসে। শুধু শুভ না, নাম মনে রাখবি, শুভ রহমান। তার কণ্ঠ ছিল বরফের মতো ঠান্ডা, অথচ তাতে ছিল এক ভয়ঙ্কর দাহ। আর এই নামের সঙ্গে জড়িয়ে আছে এক রক্তাক্ত অধ্যায়, শুভ গ্যাং। শহরের প্রতিটি অপরাধী জানে এই গ্যাংয়ের নাম শুনলে বোঝার সময়ও পাবে না কখন মৃত্যু এসে সামনে দাঁড়াবে। রাতের অন্ধকারে যেখানে অন্যরা লুকিয়ে থাকে, সেখানে শুভর গ্যাং শিকার করে। শুভ গ্যাংয়ের নাম শুনলে ভাববি তোর জীবনের শেষ দিন এসে গেছে। এটা বলে মাথা বরাবর গুলি করে তার কাহিনী খতম করে দিল। চারপাশে ছড়িয়ে থাকা নিথর দেহগুলো এখনো উষ্ণ, গুলির ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাতাসে। শুভ রহমান চোখের সামনে দাঁড়িয়ে থাকা শেষ বন্দিকে তাক করে ধরল। লোকটা হাঁটু গেড়ে বসে কাঁপছে, মুখে ভয় আর আকুতি। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি কিছুই জানি না। শুভ একপাশে মাথা কাত করলো, ঠোঁটের কোণে হালকা হাসি। এটা তোর ভুল, কারণ তুই শুভ গ্যাংয়ের বিরুদ্ধে গিয়েছিস। ঠাস, একটা মাত্র গুলি। লোকটা নিতর হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। শুভ ধীরে ধীরে বন্দুকটা নিচে নামালো, চারপাশে একবার তাকালো। তার গ্যাংয়ের অন্য সদস্যরা ইতিমধ্যে কাজ শেষ করেছে। প্রতিপক্ষের পুরো দল নিশ্চিহ্ন। কিলিং মিশন শেষ। শুভ পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে নিল। পাশ থেকে তার ডান হাতি রিজবি আগুন ধরিয়ে দিল। ধোয়ার কুণ্ডলি ঊর্ধ্বে উঠল, আর সেই ধোয়ার আড়ালে শুভ রহমানের ঠান্ডা চোখ জ্বলজ্বল করছিল। শুভ রহমানের ঠোঁটের কোণে এক রহস্যময়ী হাসি খেলে গেল। তার কণ্ঠ ছিল ঠান্ডা, কিন্তু তাতে লুকিয়েছিল এক অদ্ভুত দম্ভ। এখনো অনেক খেলা বাকি আছে। রিজবি পাশে দাঁড়িয়েছিল, হাতের পিস্তল ঘোরাচ্ছিল অলস ভঙ্গিতে। সে একটু হেসে বলল, খেলা তো অনেক হলো, এবার একটু অন্যরকম খেলা খেলবি না? জীবনে শুধু রক্ত আর লাশ, এগুলোর বাইরে কিছু আছে ভাই? শুভ ভুরু কুঁচকালো। মানে? রিজবি কাজ ঝাঁকালো। মানে প্রেম টেম, একটা মেয়ের হাত ধরার অনুভূতি, তার চোখের দিকে তাকিয়ে হারিয়ে যাওয়ার অনুভূতি, এইসব। শুভ একটু হেসে বলল, আমার হাতে শুধু অস্ত্র মানায়, কারো হাতে না। রিজবি হেসে মাথা নাড়ল। ভাই তুই যা ভাবিস, তবে আমি বাজি ধরে বলতে পারি এমন একদিন আসবে যেদিন তুই সবচেয়ে বড় বাজি রাখবি, কিন্তু তখন আর পেছনে ফেরার উপায় থাকবে না। শুভ কিছু বলল না, সে শুধু সিগারেটের শেষ টান দিয়ে ধোঁয়াটা ছেড়ে দিল বাতাসে। শহর জুড়ে একটাই নাম গুঞ্জরিত হয়, শুভ গ্যাং। সেখানে ভয়, রক্ত আর অন্ধকারের ছায়া লুকিয়ে আছে। ব্যবসায়ী, রাজনীতিবিদ, এমনকি অন্য মাফিয়ারা পর্যন্ত এই নাম শুনলে গলা শুকিয়ে ফেলে। কিন্তু একটা রহস্য কেউ এখনো বুঝতে পারেনি, কে এই শুভ। কেউ কখনো শুভ রহমানকে দেখেনি। পুলিশের ডাটাবেজের তার কোনো ছবি নেই, নেই কোনো পুরনো রেকর্ড, শুধু একটা কথা প্রচলিত, শুভ রহমান। যার সামনে আসে সে আর বেঁচে থাকে না। যারা শেষবারের মতো শুভকে দেখেছে তারা আর দুনিয়ায় নেই। কেউ জানে না সে দেখতে কেমন, কতটা ভয়ঙ্কর, কিংবা আদৌ সে বাস্তব নাকি শুধুই এক ভয়ের নাম। তবে একটা জিনিস সবাই জানে, রিজভি শুভ গ্যাংয়ের ফ্রন্টম্যান। পুলিশের টার্গেট, অন্য গ্যাংয়ের নজর, সব কিছু তার দিকে। সবাই ভাবে রিজভি শুভ গ্যাংয়ের আসল লিডার, কিন্তু বাস্তবে শুভ অন্ধকারের সেই ছায়া, যার উপস্থিতি কেবল মৃত্যুর আগে অনুভব করা যায়। যে চোখের সামনে আসে সে তার শেষ নিঃশ্বাসের আগে কেবল একটি শব্দ শোনা যায়। যাই হোক, বর্তমানে আসা যাক। শুভ ধীরে ধীরে চেতনা ফিরে পেল। মাথার ভেতর যেন একটা ভারী বোঝা চেপে বসেছে। শরীর অবশ লাগছে, তবে ধীরে ধীরে অনুভূতি ফিরে আসছে। সে তাকিয়ে দেখলো একটা অচেনা ঘরের ভেতর আছে। দেওয়ালের চারপাশে তাকাতেই চোখ বিস্ময়ে আটকে গেল। ঘরের প্রতিটা দেওয়ালে একই মেয়ের ছবি, কখনো বাইকের উপর, কখনো বন্দুক হাতে, কখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। কিন্তু এই মেয়েকে? শুভ কপাল কুঁচকাল। তার স্মৃতিতে এই মুখ কোথাও নেই, তবে তার ধরফর করা বুক বলছে এই মেয়েটার সঙ্গে তার একটা গভীর সম্পর্ক আছে, অথবা থাকতেও পারে। সে ধীরে ধীরে উঠে বসতে গেল, কিন্তু তার শরীর তখনও দুর্বল। ঠিক তখনই দরজাটা খুলে গেল, একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। অবশ্য জেগেছ? শুভ মাথা তুলে তাকালো। দরজার সামনে দাঁড়িয়ে আছে রিজভি, হাতে এক গ্লাস পানি। এটা কোথায়? শুভ কণ্ঠ কাঁপিয়ে জিজ্ঞেস করলো। রিজভি মুচকি হাসলো। আমাদের আস্থানায় না, তোকে মাঝ রাস্তায় আধমারা অবস্থায় খুঁজে পেয়েছিলাম। এইবার বল
কাকে মারতে গিয়ে নিজেই মরতে বসেছিলি। শুভ কোনো উত্তর দিল না, তার চোখ তখনও সেই ছবিগুলোর দিকে আটকে আছে। রিজভি শুভর দৃষ্টি অনুসরণ করলো, একটু হেসে বলল। ও, ছবিগুলো দেখেছিস? মেয়েটাকে জানিস? শুভ মাথা নাড়ল। রিজভি ঠোঁট কামড়ে একটু থামলো, তারপর ধীর কণ্ঠে বলল। শুভ হতবাক হয়ে রিজভির দিকে তাকিয়ে থাকলো। মানে তুই তোর পরিচয় কি দিয়ে বলেছিস? রিজভি হাসলো। আমি বলেছি আমি শুধু আমার ভাইকে খুঁজতে এসেছি, তাকে মরে যেতে দেখলে আমার চলবে না। শুভ গভীরভাবে শ্বাস নিল, দেওয়ালের ছবিগুলোর দিকে আরেকবার তাকালো। মেয়েটার চোখে অদ্ভুত তীক্ষ্ণতা, আত্মবিশ্বাস। এই মেয়ে কে? শুভ ধীরে ধীরে প্রশ্ন করলো। রিজভি একটু থামলো, তারপর ঠান্ডা গলায় বলল। ও হলো উত্তরবঙ্গের সবচেয়ে ডেঞ্জারাস মাফিয়া লিডার, যার নাম নিহা। শুভর চোখ সংকুচিত হয়ে গেল। নেহা? এই নাম সে আগে কখনো শোনেনি, কিন্তু যদি এই মেয়ে সত্যি এতটা ভয়ঙ্কর হয়, তাহলে তার আশেপাশে থাকা কতটা বিপজ্জনক। রিজভি এবার গভীর কণ্ঠে বলল। তোর এখন মাথা ঠান্ডা রাখা দরকার। নেহা জানে না তুই শুভ রহমান, শুভ গ্যাংয়ের আসল লিডার। সে শুধু জানে আমি আমার আহত ভাইকে নিয়ে এসেছি, তাই কিছুদিন এইখানে নিরাপদ থাকবি, তারপর বেরিয়ে যাবি। শুভ ধীরে ধীরে উঠে দাঁড়ালো, শরীর তখনও দুর্বল, কিন্তু চোখে সেই পুরনো আগুন ফিরে এসেছে। রিজভি একটু অবাক হয়ে বলল। তুই কি সত্যি এখানে থাকবি? নেহা কিন্তু খুবই ধূর্ত, ভুল করলেই নিজের কবর নিজেই খুঁড়বি। শুভ একপাশে ঠোঁট বাঁকিয়ে বলল। আমি দেখব, শহরটা বুঝবো এখনকার খেলা কিভাবে চলে। তুই শহরে ফিরে যা, গ্যাংকে নিয়ন্ত্রণ কর, আর আইনমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়ে দে। রিজভি চোখ চকচক করে উঠল। কি লিখতে বলছিস? শুভ ধীরে ধীরে সিগারেট ঠোঁটে নিয়ে আগুন ধরালো, ধোয়া ছেড়ে ঠান্ডা গলায় বলল। লিখবি 6 মাস পর খেলা হবে। রিজভি একটু হেসে বলল। তাহলে আমি চললাম ভাই, শহর আমার হাতে, তুই সাবধানে থাকিস। শুভ মাথা নেড়ে জানিয়ে দিল যে সে যা করেছে তা ভেবেচিন্তে করছে। রিজভি চলে গেল, আর শুভ একা দাঁড়িয়ে রইল। শহরটার প্রতিটা অলিগলি, প্রতিটা ক্ষমতার কেন্দ্র, সবকিছু এখন তার পর্যবেক্ষণের অধীনে। আর নেহা, সে জানে না তার ছায়ে কে লুকিয়ে আছে। রিজভি চলে যাওয়ার আগে সবাইকে বলে গেল। ও আমার ভাই, ওর যত্ন নেওয়ার দায়িত্ব তোমাদের। শুভ সেটা খেয়াল করলো। এখানে কেউ তাকে চিনে না, কিন্তু রিজভি যেহেতু শুভ গ্যাংয়ের মুখ, তাই সবাই তাকে ভেবে নিয়েছে সেই রিজভি ভাই। কিছুক্ষণ পর দরজাটা ধীরে ধীরে খুললো। একটা মেয়ে ঢুকলো, বয়স বেশি না, চোখে গভীর দৃঢ়তা, পরনে নার্সের পোশাক, হাতে ওষুধের ট্রে। শুভ ঠান্ডা দৃষ্টিতে তাকালো। মেয়েটি একবার শুভর দিকে তাকিয়ে বলল। তোমার জ্ঞান ফিরেছে, ভালো লাগছে এটা দেখে। এখন কেমন লাগছে? শুভ চুপচাপ তাকিয়ে রইল। মেয়েটা কিছুক্ষণ অপেক্ষা করলো, তারপর বলল। আমি অনামিকা, এইখানে চিকিৎসার দায়িত্ব আমার হাতে। তোমার দেহে একাধিক ছোটোখাটো ক্ষত ছিল, তবে ভয় পাওয়ার কিছু নেই, কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। শুভ আস্তে করে বলল। তুমি কি এখানেরই মানুষ? অনামিকা হাসলো। হ্যাঁ, আমি নেহার দলের জন্য কাজ করি। শুভ এবার আগ্রহ নিয়ে তাকালো। এই মেয়ে নেহার দলের হয়ে কাজ করে, তাহলে সে নিশ্চিতভাবে নেহাকে খুব ভালোভাবে চেনে। মেয়েটি ব্যান্ডেজ চেক করতে করতে বলল। তোমাকে দেখে মনে হচ্ছে তুমিও খুব সহজ মানুষ না, কিন্তু এখানে এসেছো মানে তুমি আমাদের শত্রু নও, তাই চিন্তা করো না, তুমি নিরাপদ। শুভ মৃদু হেসে বলল। আমার নিরাপত্তা নিয়ে আমি নিজেই ভাবতে পারি। অনামিকা এক মুহূর্ত শুভর চোখের দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল। জানি না কেন, কিন্তু তোমার চোখ দেখে মনে হচ্ছে তুমি এমন কেউ যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না। শুভ কিছু বলল না, শুধু একপাশে ঠোঁট বাঁকিয়ে রইল। এই মেয়েটা এত সহজে পড়তে পারছে, তাহলে নেহা কেমন হতে পারে? এই কয়দিন শুভ শুধু ওই ঘরের ভেতরেই কাটিয়েছে। তার একমাত্র সংযোগ ছিল অনামিকা, যে নিয়মিত ওষুধ আর খাবার নিয়ে আসতো, কিন্তু নেহা সে একবারও আসেনি। শুভ জানতো নেহা ইচ্ছে করে তাকে সরাসরি দেখা দিচ্ছে না, হয়তো পর্যবেক্ষণ করছে, অথবা অন্য কোনো পরিকল্পনা আছে। আজ অনামিকা এসে বলল। আপনি এখন পুরোপুরি সুস্থ, তাই নেহা আপু আপনাকে বাইরে দেখা করতে বলেছে, কালো গাড়িতে বসতে বলেছেন, কিন্তু একটা শর্ত আছে। শুভ একটু ভুরু কুচকালো। শর্ত? অনামিকা তার দিকে একটা কালো মাস্ক এগিয়ে দিল। আপনাকে এটা পরে যেতে হবে, কেউ যেন আপনাকে না চিনতে পারে। শুভ মাস্কটা হাতে নিল, ঠান্ডা চোখে তাকিয়ে বলল। আমি কি তার কাছের লোক নাকি বন্দি?
অনামিকা মৃদু হাসল। কিছু মানুষকে না চিনেই তাদের বিশ্বাস করতে হয়, আবার কিছু মানুষকে চিনেও বিশ্বাস করা যায় না। আপু ঠিক কী ভাবছে সেটা আমি জানি না, কিন্তু এটা নিশ্চিত আপনাকে আজ তার সামনে যেতেই হবে। দুবার কিছু বলল না, মাস্কটা মুখে পরে দরজার দিকে এগোলো। আজ প্রথমবার সে নেহার সামনে দাঁড়াবে। শহরের সবচেয়ে ভয়ঙ্কর নারী মাফিয়া তার জন্য অপেক্ষা করছে। শুভ গাড়িতে উঠতেই দরজা বন্ধ হয়ে গেল। নেহা ঠিক পাশে বসে আছে, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। কালো হুডি দিয়ে নিজেকে ঢেকে রেখেছে। গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করলো, তারপর গতি বাড়ল। শুভ জানতো না গন্তব্য কোথায়, কিন্তু অনুমান করলো এটা সাধারণ কোনো জায়গা হবে না। 100 কিলোমিটার পার হওয়ার পর গাড়ি হঠাৎ থেমে গেল। চারপাশে ঘন বন, ভারী বাতাস। শুভ গাড়ি থেকে নামলো, নেহাও নামলো, কিন্তু এখনো মুখ দেখা যাচ্ছে না। একটা ভয়ঙ্কর বাড়িতে নিয়ে গেল। ওখানে দেখি 10 জন বন্দী। কাপড় দেখে মনে হইতেছে বড়লোক অথবা চাকরিজীবী। আমার সামনে তাদেরকে নির্মমভাবে গুলি করে মেরে ফেলল। আর মারা দেখে আমি একটু চমকে উঠলাম, আর এমন ভাব নিলাম যে এসব মারা দেখে আমি ভয় পেয়েছি। ওদের মেরে নেহা এসে পড়ল আর ড্রাইভারকে বলল, এগুলো লোক দিয়ে পরিষ্কার করো। শুভকে সিটের সামনে বসালো আর নেহা ড্রাইভারের সিটে বসলো। শুভ বিস্ময় নিয়ে তাকিয়ে রইল, যেন চোখের সামনে দিয়ে কোনো স্বপ্ননীল সৌন্দর্য ধরা দিয়েছে। নেহার ত্বক যেন চাঁদের আলোর মাঝখানে সম্মিশ্রণ আর উজ্জ্বল। গভীর কাজল কালো চোখগুলোতে এক অদ্ভুত মায়া, যেন একবার তাকালেই হারিয়ে যেতে ইচ্ছে হয়। তার ঠোঁট হালকা গোলাপি, এক লাজুক হাসিতে ফুটে উঠেছে এক অনন্য আকর্ষণ। চুলগুলো ঢেউ খেলানো কালো রেশমের মতো, বাতাসে উঠছে ধীর গতিতে। শুভ কিছুক্ষণ তার দিকে চেয়ে থাকলো, যেন শব্দ খুঁজে পাচ্ছিল না। শেষমেশ মৃদু স্বরে বলল, তুমি এত সুন্দর, এভাবে তাকিয়ে থাকলে মনেই হবে না আমরা কোনো অদ্ভুত জায়গায় আছি। যেন স্বর্গ থেকে নেমে আসা এক অপ্সরী তুমি। নেহা একটু হেসে বলল, তুমি সব সময় এত মিষ্টি কথা বলো নাকি আজই শুরু করলে? হুম হুম। শুভ হাসলো, কিন্তু তার হৃদস্পন্দন যেন তখনই নেহার সৌন্দর্যের মোহে বন্দী হয়েছিল। তখনই নেহা ধমক দিয়ে বলল, তোমার নাম কি? আর রিজভি ভাই তোমার কেমন ভাই হয়? আমার নাম মোহাম্মদ ফারুক আহমেদ, আর রিজভি তাই হলো আমার ছোটবেলার বন্ধু, আমাকে বড় করেছে। রিজভি ভাইকে তুমি কি জানো? না, উনি তো ঢাকাতে ব্যবসা করে, এটাই জানি। বুঝলাম, তুমি ইনোসেন্ট। আমি নেহা আক্তার। তখন যেভাবে ভয় পেলে খুন করা দেখে তখনই বুঝেছি হাবাগোবা একটা। শুভ আর নেহা গাড়ির মধ্যে শুয়ে পড়ল। বাইরে থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। টায়ার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, গাড়ি আর 1 ইঞ্চি নড়ছে না। নেহা দ্রুত তার ফোন বের করে বলল, লোকগুলোকে পাঠাও, আমরা অ্যাম্বুশড। শুভ চারপাশে তাকিয়ে দেখলো অন্ধকারের মধ্যে কয়েকজন মুখোশধারী বন্দুকধারী ধীরে ধীরে এদিকে এগিয়ে আসছে। নেহা দ্রুত তার কোমর থেকে ছোট একটি পিস্তল বের করলো এবং গ্লাস নামিয়ে গুলি চালিয়ে দিল। প্রথম শটে একজন মুখোশধারী লুকিয়ে পড়ল, বাকি 2 জন আড়ালে গেল। শুভ ততক্ষণে গাড়ির দরজা খুলে নিচে নেমে পড়েছে। একজন আক্রমণকারী ছুরি হাতে ছুটে এলো। শুভ দ্রুত পাশ কাটিয়ে তার হাত মুছিয়ে ধরল এবং একটা জোরালো ঘুষি মারল বুকের ঠিক মাঝখানে। ছুরিটা পড়ে গেল আর সেই সুযোগে শুভ লাথি মেরে ওকে মাটিতে ফেলে দিল। এরই মধ্যে নেহা গাড়ির পাশ থেকে বেরিয়ে এলো, 2টো গুলি ছুঁল। একটা হামলাকারীর কাঁধে গিয়ে লাগলো। অন্যজন পালানোর চেষ্টা করতে নেহা পাশের গাছের আড়ালে গিয়ে অ্যাঙ্গেল ঠিক করে আরেকটি নিখুঁত শুট করলো। সে ধপ করে পড়ে গেল, বাকিরা পিছু হটছে। তখনই দূর থেকে গাড়ির হেডলাইট দেখা গেল। নেহার লোকেরা এসে গেছে। শুভ নিঃশ্বাস পেল, নেহার দিকে তাকিয়ে বলল, এটা কি ছিল? নেহা চুল সরিয়ে বলল, আমাদের শত্রুরা শুধু ছায়াই থাকে না, মাঝে মাঝে সামনে এসেও হামলা চালায়, কিন্তু এবার ভুল জায়গায় হাত দিয়েছে। তারপর সে সামনে এগিয়ে গিয়ে মাটিতে পড়ে থাকা একজন আক্রমণকারীকে দেখে বলল, ও তুই শাহিনের লোক, আমাকে মারার চিন্তা ভাবনা? দাঁড়াও, দেখাচ্ছি তোমাদের ভাইকে। নেহার লোকেরা দ্রুত এসে চারিদিক ঘিরে ফেল। কালো পোশাক, বুলেট প্রুফ জ্যাকেট, হাতে আধুনিক অস্ত্র, কারোর মুখে কোনো ভয় নেই। সবাই যেন নিখুঁতভাবে প্রশিক্ষিত যোদ্ধা। শুভ এক কোণে দাঁড়িয়ে দেখছিল, তার মনে হাজারো প্রশ্ন। এই সংঘাতের শেষ কোথায়? নেহা আসলে কে?
শাহিনকে কেন এত নির্মমভাবে মারতে হবে? গাড়ি থামতেই সবাই দ্রুত নেমে পড়ল। বিশাল এক পুরনো কারখানার সামনে এসে পৌঁছেছে ওরা। গেটের দুপাশে অস্ত্রধারী গার্ড দাঁড়িয়ে, কিন্তু নেহার দলের 4 জন নিঃশব্দে এগিয়ে গেল। সাইলেন্সার অন। নেহা ইশারা করতে সবাই গুলি চালালো, কিন্তু শব্দ নেই। স্নাইপারদের নিখুঁত শব্দ। 2 সেকেন্ডের মধ্যে গার্ডরা নিঃশব্দে লুটিয়ে পড়ল। দরজা ভাঙতে ভেতর থেকে বিশাল এক বিস্ফোরণ। শুভ মুহূর্তেই দেওয়ালের আড়ালে চলে গেল। ধোঁয়া ছড়িয়ে পড়ল চারিদিকে। ভেতর থেকে বেরিয়ে এলো শাহিনীর দল, কালো পোশাকে, হাতে AK-47, চোখে ভয়ানক নিষ্ঠুরতা। নেহা, তুমি কি ভেবেছ এত সহজে আমাকে মারতে পারবে? শাহিন গর্জে উঠল। নেহা মুচকি হেসে বলল, মারা তো যাবি, কিন্তু সহজে না। তোমার জন্য স্পেশাল প্ল্যান আছে। তারপরেই যুদ্ধ শুরু হলো। চারিদিক থেকে গুলি চলতে লাগলো। গ্লাস ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। দেওয়ালে গুলির দাগ, ধোঁয়া আর রক্তে গন্ধে মিশে গেল বাতাসে। নেহার দল যেন ছায়ার মতো চলছিল। একজন স্নাইপার উপরে উঠে গুলি চালাচ্ছে, একজন পাশ থেকে শত্রুদের ঘিরে ফেলেছে। একজন লোক ছুরি হাতে নেহার দিকে ছুটে এলো, কিন্তু সে সোজা নিচু হয়ে তার পেটে নিচে বন্দুক ঠেকিয়ে টিগারে চাপ দিল। রক্ত ছিটকে পড়ল মেঝেতে। লোকটা ধপ করে পড়ে গেল। শাহিন এক গুলি চালাতেই একজন পড়ে গেল, কিন্তু পরক্ষণেই নেহার সেরা ফাইটার রুদ্র পিছন থেকে এসে তার হাতে ছুরি বসিয়ে দিল। শাহিন চিৎকার করে উঠল, কিন্তু তখন সে লড়াই চালিয়ে যাচ্ছিল। সে এক লাফে পাশের দেওয়ালে লুকাতে গেল, কিন্তু তখনই নেহা সামনে চলে এলো। গেম ওভার শাহিন। শাহিন বন্দুক তুলল, কিন্তু নেহা তার আগে টিগার চাপ দিল। একটা নয়, 3টা গুলি একসঙ্গে। শাহিন ধপ করে পড়ে গেল। শুভ নিঃশ্বাস আটকে দেখছিল সবকিছু। এতটা নিষ্ঠুরতা, এতটা ভয়ানক লড়াই সে কখনো কল্পনা করেনি। নেহা ধীরে ধীরে তার বন্দুক নামিয়ে শাহিনের নিথর দেহের দিকে তাকিয়ে বলল, এটাই ছিল তোমার কপালে। তারপর সে শুভর দিকে তাকিয়ে বলল, চলো, এখানে থাকার দরকার নেই। শুভ কিছু না বলে চুপচাপ অনুসরণ করলো। তখন শুভ ভাবতে লাগলো, এত সুন্দর একটা মেয়ে এত ভয়ঙ্কর কেমনে? একটা মেয়ে এত ভয়ঙ্কর হতে পারে? শুভ চুপচাপ গাড়ির পিছনে সিটে বসেছিল, নেহা তার পাশে। গাড়ি ধীর গতিতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু শুভর মনে ঝড় বয়ে যাচ্ছিল। এত সুন্দর একটা মেয়ে এত ভয়ঙ্কর কেমন করে? তার চোখের সামনে এখনো একটু আগে ঘটে যাওয়া দৃশ্যগুলো ভেসে উঠছিল। নেহার ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড, নিখুঁত লক্ষ্যভেদ, রক্তের উপর দাঁড়িয়ে থাকা এক অবিচল নারী। সে যেন কোনো সাধারণ মানুষ নয়, বরং এক ভয়ঙ্কর যোদ্ধা, যার মধ্যে কোনো দয়া নেই। গাড়ির ভেতরে নিস্তব্ধতা। শুভ একবার নেহার দিকে তাকালো। সে জানালার বাইরে তাকিয়েছিল, ঠোঁট শক্ত করে রাখা, চোখে এক অদ্ভুত শূন্যতা। তুমি কি সব সময় এমন ছিলে? শুভ হঠাৎ করেই প্রশ্ন করলো। নেহা ধীরে ধীরে তার দিকে তাকালো, একটু হাসলো, তবে সেই হাসির মধ্যে কোনো উষ্ণতা ছিল না। এমন কেউ জন্ম থেকে হয় না শুভ। জীবন মানুষকে এমন বানিয়ে দেয়। রাতে খাওয়ার সময় নেহা আমাকে ডেকে নিল আর বলল, আচ্ছা, তুমি কি জানো কেন তোমাকে খাওয়াচ্ছি? কেন তোমাকে আমার মিশনগুলোতে নিয়ে গেলাম? না, জানি না। কেন? কারণ হলো, তোমার কাছে এসবের বিনিময়ে একটা জিনিস চাইবো। তার আগে বলো, রেজবি ভাইয়ের সাথে তোমার কেমন সম্পর্ক? আমি কিছুক্ষণ চুপ থেকে অতীতের কথাগুলো ভাবা শুরু করলাম আর বলা শুরু করলাম। এই পাজি, এই হারামজাদা, তোকে দিয়ে কিচ্ছু হবে না। শুভ হতভাগ্যের মতো মাটিতে পড়েছিল। তার সৎমা রাগে ফেটে পড়ছিল। কাছে ঘরটায় মেঝেতে ফেলে রাখা শুকনো খড়ের উপর ফোকরুক গাছ ছড়িয়েছিল, শরীরের জায়গায় জায়গায় লাল দাগ। কতবার বলেছি ঠিক করে কাজ কর, তোকে মানুষ করতে গিয়ে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। ফোকরুক কিছু বলল না, শুধু শক্ত করে দাঁতের দাঁত চেপে চোখের পানি আটকে রাখলো। তার বাবার মৃত্যুর পর থেকেই সৎমা তাকে বোঝার মতো মনে করত। শৈশব থেকেই অভাব আর অবহেলার জীবন তার সঙ্গী ছিল। খাবারের জন্য মার খাওয়া, একটু ভালোবাসার জন্য অপেক্ষা করা, এসব তার জীবনের নিত্যদিনের গল্প। সেদিন বিকেলে ক্ষুধার তাড়নায় পাশের ক্ষেত থেকে এক গুচ্ছ সরষা তুলে এনেছিল সে, কিন্তু সেটা দেখে সৎমা এমন মার দিয়েছিল যেন সে চুরি করেছে। ফকরুকের চোখের সামনে তখন তার বাবা দাঁড়িয়েছিল, যে তাকে কখনো এমন মারত না, যে তাকে কোলে নিয়ে আদর করত। কিন্তু সেই মানুষটা আজ নেই। আজ শুধু নির্দয় এক পৃথিবী। কিন্তু ফকরুক ভেঙে পড়েনি।
ছোটবেলা থেকে তার ভেতরটা একটা প্রতিজ্ঞায় গেঁথে গিয়েছিল, সে দুর্বল থাকবে না। একদিন এই দুর্বলতার শিকল ছিঁড়ে সে এমন শক্তিশালী হবে যে কেউ তাকে অবহেলা করার সাহস পাবে না। আজকে ফররুখ আর সেই অবহেলিত ছেলেটা নেই, সময় তাকে বদলে দিয়েছে। ফররুখ সেই শৈশবের দিনগুলো ছিল কঠিন কাঁটাযুক্ত এক পাথরের মতো। সৎমায়ের নির্মমতা, সমাজের অবহেলা আর নিজের দুর্বলতার সঙ্গে লড়াই করে সে বেঁচেছিল। ছোটবেলা থেকে তার মনে হয়েছিল এই পৃথিবীটা শুধুই শক্তিশালীদের জন্য, দুর্বলদের এখানে কোনো স্থান নেই। একদিন সন্ধ্যায় ছোট ফররুখ ক্ষুধার্ত অবস্থায় উঠানে বসেছিল, তার পেটে যেন আগুন জ্বলছিল। দুপুরেও কিছু খায়নি, সৎমা তাকে রান্না করা ভাত দেয়নি, বলেছিল নিজের খাবার নিজে জোগাড় কর, ফালতু বসে থাকলে খাবার জুটবে না। বাড়ির পাশের ছেলের হাতে বিস্কিট দেখে ফখরুখ এর লালসা জেগেছিল, কিন্তু সে কিছু বলার সাহস করেনি। সে জানতো চাইলে উল্টো অপমান জুটবে কপালে। সন্ধ্যার পর সে বেরিয়ে পড়ল, পেটের ক্ষুধা তাকে পাগলের মতো করে তুলছিল। পাশে ক্ষেতের দিকে ছুটল সে, একটা তরমুজ গাছের নিচে গিয়ে হাঁটু গেড়ে বসলো। তার ছোট্ট হাত দিয়ে শক্ত করে একটা তরমুজ ধরল, কিন্তু সেটা ছিঁড়তে পারল না। হতাশে সে মাটিতে বসে পড়ল। ঠিক তখনই পিছন থেকে একটা কড়া আওয়াজ এলো। এই তুই কি করছিস এখানে? ফররুখ আতঙ্কে চমকে উঠল, দেখলো এলাকার এক দুষ্কৃতকারী, যাকে সবাই কালামতির নামে ডাকে, দাঁড়িয়ে আছে। গাঁজা খাওয়ার জন্য কুখ্যাত এ লোকটা ভয়ঙ্কর চেহারা নিয়ে তার দিকে এগিয়ে এলো। তরমুজ চুরি করবি হারামজাদা? বলে কালামতিন তার গলা চেপে ধরল। ফররুখ শ্বাস নিতে পারছিল না, হাত পা ছোড়াছুড়ি করছিল, কিন্তু মতিনের শক্ত হাত তাকে ছাড়ছিল না। ফররুখের মনে হচ্ছিল এখানেই তার সব শেষ হয়ে যাবে। ঠিক তখনই হঠাৎ দূর থেকে এক কণ্ঠ শোনা গেল, ওকে ছাড়। কালামতিন থমকে গেল। ফররুখও তাকালো। এক দীর্ঘদেহী ছেলেকে দেখা গেল, হাতে লোহার রড, তার চোখে ছিল রাগের আগুন। সে সামনে এগিয়ে এসে এক লাথিতে মতিনকে দূরে ফেলে দিল। ফররুখ তখনও শ্বাস নিতে পারছিল না, কিন্তু সে বুঝতে পারল কেউ একজন তাকে রক্ষা করেছে। এই দুনিয়ায় কেউ দুর্বলদের রক্ষা করে না, তুই শক্তিশালী হতে শেখ, না হলে সবাই তোকে এমনই পিষে ফেলবি। ছেলেটি বলল। ছেলেটা আর কেউ নয়, এই ছিল রিজভি। এরপর থেকেই ওর সাথেই বন্ধুত্ব। ফখরুখ ছোটবেলা থেকে দুর্বল স্বভাবে ছিল, কারোর সঙ্গে তেমন ঝগড়া করতো না, মারামারি তো প্রশ্নই আসে না। কিন্তু এই দুর্বলতাই ওর জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। সৎমা রোকেয়া বেগম প্রতিনিয়ত ওকে তুচ্ছ তাচ্ছিল্য করতো। বাবার সামনে আদর্শ মা সেজে থাকতো, কিন্তু বাবা বাড়ি থেকে বের হলেই ফখরুখের জন্য নরক শুরু হয়ে যেত। তোর জন্মটাই ভুল ছিল, তোর মা মরে গিয়ে বেঁচেছে, কিন্তু আমার জীবনটা নষ্ট হলো। এমন কথাগুলো ফখরুখ প্রতিদিন শুনতে শুনতে বড় হচ্ছিল। খেতে দিত কম, একটি কিছু চাইলে শুনতে হতো। তোর কি দরকার এত কিছু? কাজ করতে শেখ, বিনা কারণে খাওয়ার বয়স হয়নি তোর। বাড়ির অন্যদের সামনে সৎমা এমন অভিনয় করত যেন সে খুব ভালো, কিন্তু ফখরুখ জানত এটা নিছক ভণ্ডামি। স্কুলেও শান্ত স্বভাবের জন্য অনেকে ওকে ঠেকাই রাখত। ক্লাসে দুষ্ট ছেলেরা প্রায় ওর ওপর চেপে বসতো, ঠাট্টা তামাশা করতো, ধাক্কা দিত, কখনো কখনো মারধর করত। ফখরুখ প্রতিবাদ করতে পারত না, ও চুপচাপ সহ্য করত। ঠিক তখনই ওর জীবনে এলো রিজভি। একদিন স্কুল থেকে ফেরার পথে কয়েকজন ছেলে ফখরুখকে কোণঠাসা করে ফেলে। ওদের উদ্দেশ্য ছিল সোজা ওর পকেটে থাকা সামান্য টাকা ছিনিয়ে নেওয়ার জন্য একটু মজা করা। ফখরুখ কিছু বলছিল না, শুধু অসহায়ের মতো তাকিয়েছিল। ঠিক তখনই পেছন থেকে কড়া গলায় কেউ বলে উঠল, এই তোরা থামবি, দুর্বল বলে যে কেউ পাঞ্চিং ব্যাগ না। সেই ছেলেটি আর কেউ নেই, রিজভি। এক মুহূর্তে সেই ছেলেগুলোর একজনকে এমন ঘুষি মারল যে সে সরাসরি মাটিতে পড়ে গেল। বাকিরা হতভম্ব হয়ে গেল। রিজভির চোখে একটা ভয়ের ছাপ ছিল, যা দেখে তারা ধীরে ধীরে পিছিয়ে গেল। তারপর রিজভি ফররুখের দিকে তাকিয়ে বলল, এই দুনিয়ায় কেউ দুর্বলদের রক্ষা করে না, তুই শক্তিশালী হতে শেখ, না হলে সবাই তোকে এমনই পিষে ফেলবি। সেই দিন থেকে ওদের বন্ধুত্ব শুরু। রিজভি ছিল সম্পূর্ণ ভিন্ন। সে ভয় পেত না, কারোর অন্যায় সহ্য করত না। সে ফখরুখকে ধীরে ধীরে বদলাতে লাগলো। প্রথমে শরীরচর্চা, তারপর আত্মবিশ্বাস করে তোলা। একদিন ফখরুখ যখন বাসায় ফিরল, তার সৎমা আবার ওকে বকাঝকা শুরু করলো, কিন্তু আজ ফখরুখ চুপ থাকলো না। সে সরাসরি চোখে চোখ রেখে বলল, আমি তোমার দাস না, তুমি যা ইচ্ছে বলবে, আর আমি চুপ করে শুনবো সেটা আর হবে না। সৎমা প্রথমে অবাক হলো, তারপর রেগে গিয়ে একটা থাপ্পড় দিতে এলে, কিন্তু ফখরুখ তার হাত ধরে ফেলল। আজ থেকে আমি দুর্বল না।
ফরুক ধীর গলায় বলল। রোকেয়া বেগম প্রথমবার ভয় পেল, কারণ সে বুঝতে পারল ছেলেটা বদলে গেছে। ফখরুক জানত সে শুধু আজকের জন্য নয়, চিরতরে বদলে গেছে। রিজভির শিক্ষা, বাস্তবতার কঠিন অভিজ্ঞতা সব মিলে সে এক নতুন মানুষ হয়ে উঠেছে। এখন সে জানে এই দুনিয়ায় বাঁচতে হলে শুধু ভালো হলেই চলে না, শক্তিশালীও থাকতে হয়। পরে দুইজন চলে আসি শহরে। এটা বলে আমি রুমে চলে আসলাম, আর নেহা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আসেন, এর পরেরটুকু বলি। কিভাবে এত দূরে আসলাম, আমি কিভাবে মাফিয়া হলাম। আমি শহরে আসার পর আমার টার্গেট ছিল অন্য কিছু, ছোটোখাটো একটা কাজ নেই। তারপর রাত গভীর, শহরের এক কোণে নির্জন গলির ভেতর দিয়ে দ্রুত হাঁটছে শুভ। তার চোখে কোনো ভয় নেই, শুধু তীব্র প্রতিশোধের আগুন জ্বলছে। এই শহরে আজ প্রথমবার সে রক্ত ঝরবে। শুভ জানে তার জীবনে কখনো সহজ ছিল না। ছোটবেলায় থেকে সে ছিল দুর্বল, অবহেলিত। বাবার মৃত্যু, সৎ মায়ের অত্যাচার, সমাজের কটূক্তি সব সহ্য করেছে। কিন্তু একটা সময় সে উপলব্ধি করল এই পৃথিবীতে দুর্বলদের জন্য কোনো জায়গা নেই। শুভ, ভয় পেও না। প্রথমবার কঠিন হবে, কিন্তু একবার শুরু করলে আর থামতে পারবে না। রিজভির বলা কথাগুলো এখনো তার কানে বাজছে। আজকের টার্গেট ইকবাল, এক ক্ষমতাধর ব্যবসায়ী, যার হাত বহু অপরাধের রক্তে রঞ্জিত। কিন্তু কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে পারেনি। শুভ দাঁড়াবে। অন্ধকারের ভেতর শুভ তার বন্দুকটা শক্ত করে ধরল, সাইলেন্সার লাগানো। পিস্তলটা তার হাতে ঠান্ডা লোহার মতো অনুভূত হচ্ছে। এটা যেন তারই অস্তিত্বের প্রতিচ্ছবি, ঠান্ডা, নির্দয়। কয়েক মিনিট পর ইকবাল তার দেহরক্ষীদের নিয়ে গাড়ি থেকে নামলো। ধোঁয়া ছাড়তে ছাড়তে সে হাসছে, যেন সে নিজেকে অজয় মনে করে। শুভ ধীরে ধীরে ছায়ের ভেতর থেকে বেরিয়ে এলো। সিনেমার মতো হবে না ইকবাল। শুভর কণ্ঠ যেন বরফের মতো ঠান্ডা। ইকবাল চমকে তাকালো। তার দেহরক্ষীরা অস্ত্র বের করার আগে শুভ নিকট নিশানেই গুলি চালিয়ে দিল। ঠাস ঠাস। তিনজন দেহরক্ষী মাটিতে লুটিয়ে পড়ল। ইকবালের চোখ বিস্ফোরিত। সে কিছু বুঝে ওঠার আগে শুভ তার কপালে বন্দুক ঠেকালো। শেষ কথা বলতে চাও? শুভ ফিস ফিস করে বলল। ইকবাল কাঁপতে কাঁপতে মুখ খুলল। তুই কে? শুভ ঠান্ডা হেসে বলল, আমি সেই ছেলেটা যাকে একসময় সবাই দুর্বল ভেবেছিল, কিন্তু এখন আমি দুর্বল নই। ঠাস, সব শেষ। শুভ ধীরে ধীরে গলির অন্ধকারে মিলিয়ে গেল। আজ সে খুনি হলো, কিন্তু এই এক রাতেই সব শেষ নয়, বরং এটি কেবল শুরু। ইকবালের রক্তাক্ত দেহ মাটিতে লুটিয়ে পড়তে আশপাশ নিস্তব্ধ হয়ে গেল। শুভ ধীরে ধীরে পিস্তলটা নামিয়ে পকেটে ঢুকিয়ে নিল। প্রথমবার কারো জীবন নেওয়ার অনুভূতি অদ্ভুত, কিন্তু শুভ ভয় পাচ্ছিল না, বরং একটা অদ্ভুত শীতল অনুভূতি তার শরীরে ছড়িয়ে পড়ল। এটাই কি সত্যিকারের শক্তি? নিজের মনে প্রশ্ন করল সে। চারিদিক কোনো শব্দ নেই। দূর থেকে একটা গাড়ির হেডলাইট দেখা যাচ্ছে, কিন্তু শুভ জানে এখান থেকে বের হতে হলে তাকে সাবধানে চলতে হবে। হঠাৎ একটা ফোনের রিংটন বেজে উঠল। ইকবালের ফোন। শুভ দ্রুত ফোনটা তুলে দেখল বস কলিং। সে একটু হাসলো, তারপর কল রিসিভ করলো। ইকবাল মারা গেছে, শুভ ঠান্ডা কণ্ঠে বলল। অপর প্রান্তে কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর একটা গম্ভীর কণ্ঠ শোনা গেল। তুই কে? শুভ ধীর গলায় বলল, আমি শুভ। এই শহরে দুর্বলদের জন্য জায়গা নেই, তাই আমি দুর্বল থাকা ছেড়ে দিয়েছি। এবার শিকারী আমি। ফোন কেটে দিল সে। শুভ দ্রুত জায়গাটা ছেড়ে বেরিয়ে গেল। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এখন কি? রাস্তায় এসে একটা বাইকে চড়ে সে সোজা রিজভির কাছে চলে গেল। রিজভি আগে জানতো আজ শুভের হাত রক্তে রঞ্জিত হবে। ও দরজায় দাঁড়িয়েছিল, চোখে গর্বের ঝলক। কেমন লাগলো? রিজভি হাসি মুখে জিজ্ঞেস করলো। শুভ কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমি ভয় পাইনি। এটা কি স্বাভাবিক? রিজভি একটা সিগারেট ধরিয়ে বলল, তুই এখনো বদলাইনি, কিন্তু বদলাইছিস। প্রথমবার কঠিন, তারপর সহজ হয়ে যাবে। এবার মনে রাখ, এই শহর আমার একার নয়। ইকবালের লোকেরা নিশ্চয়ই তোর পেছনে আসবে। শুভ একটু হাসলো। আসতে দে, এবার পালানোর পালা ওদের। রাত গভীর হতে থাকলো, কিন্তু শুভর জন্য এখনো রাত ফুরোয়নি, কারণ সে এখনো জানে না ইকবালের মৃত্যুর আসল প্রতিক্রিয়া কি হতে চলেছে। শুভ জানতো ইকবালের মারার পরই ঝামেলা শুরু হবে, কিন্তু সে ভয় পায়নি, বরং তার রক্তে এখন নতুন এক আগুন জ্বলছে। রিজভি ওর কাঁধে একটা হাত রাখলো। শোন, তুই একবার এই খেলায় ঢুকেছিস, এখন থেকে পিছু হাঁটার সুযোগ নেই। সামনে যুদ্ধ, আর তোর জন্য সেটা শুরু করতে চলেছে খুব দ্রুতই। শুভ মাথা ঝাঁকালো। আমি তৈরি।
রাতের শহরটা তখন নিস্তব্ধ, কিন্তু কোথাও না কোথাও শিকারের প্রস্তুতি নিচ্ছে আরেকজন। শিকারের শুরু সকালে। শুভ রেজবির আস্তানায় বসে প্ল্যান করছিল, তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। রিজবি চোখের ইশারায় শুভকে সংকেত দিল। শুভ পিস্তলটা কোমরে গুজে দরজার পাশে দাঁড়ালো। রিজবি দরজা খুলতেই 3 জন লোক ঢুকে পড়ল, সবার হাতে পিস্তল। শুভ কোথায়? এক গম্ভীর কণ্ঠে গর্জে উঠল। শুভ ধীরে ধীরে সামনে এলো, ঠান্ডা চোখে পড়ল। আমি এখানে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। তাদের নেতা রাশেদ এক পলকে শুভকে দেখলো, তারপর হাসলো। তুই ইকবালকে শেষ করেছিস, ভাবছিস আমরা কিছু করব না? শুভ একটু ভয় পেল না। রিজভি ধীর গলায় বলল, রাশেদ, এখানে এসেছিস মানে যুদ্ধ করতে এসেছিস, তাই না? রাশেদ হাসলো। যুদ্ধ না, শুধু শুভকে নিয়ে যেতে এসেছি। সে আমাদের বসের সাথে দেখা করবে। শুভ ঠান্ডা কণ্ঠে বলল, আমারও বসের সাথে দেখা করার ইচ্ছে আছে, কিন্তু তার আগেই তোদের একবার পরীক্ষা করতে চাই, দেখি তোদের সাহস কতটুকু। বলে শুভ বিদ্যুৎ গতিতে কোমর থেকে পিস্তল বের করে সোজা রাশেদের হাতের উপর গুলি করলো। রাশেদ চিৎকার দিয়ে পিস্তল ফেলে দিল। রাত গভীর হতে থাকলো। শুভ আর রিজভি জানতো ইকবালের বস এত সহজে ছেড়ে দেবে না। আগামী 24 ঘন্টার মধ্যে ওরা আমাদের উপর হামলা চালাবে, আমরা তৈরি থাকব। শুভ সিগারেটের ধোঁয়া ছাড়লো, তার ঠোঁটে ঠান্ডা হাসি। আমি অপেক্ষায় আছি। রাত তখন গভীর, শহরে বাতাস ভারী হয়ে আছে আসন্ন সংঘর্ষের অদৃশ্য চাপ নিয়ে। শুভ জানতো ওরা আসবে, শুধু সময়ের অপেক্ষা। রিজভি একটা সিগারেট ধরিয়ে বলল, ওরা হয়তো ভাবছে তোর সাহস কম, তুই পালাবি, কিন্তু আমি জানি তুই পেছনে সরে আসা ছিলে না। শুভ এক পলক ওর দিকে তাকালো, তারপর জানালার বাইরে অন্ধকারে চোখ রাখলো। ওরা কি ভাবছে তাতে কিছু যায় আসে না, আমি কি ভাবছি সেটাই গুরুত্বপূর্ণ। ঠিকই তখন ধপধপ বাইরে কয়েকটা গাড়ির শব্দ শোনা গেল, সঙ্গে ব্রেক চেপে থামার আওয়াজ পেল। এরপর ধরাম একটা ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে উঠল। সুবার রিজভি দ্রুত নিচে ঝাঁপ দিল, জানালার কাজগুলো ছড়িয়ে পড়ল চারিদিকে। রিজভি গর্জে উঠল, শুরু হয়ে গেছে মৃত্যুর খেলা। শুভ ধীরে ধীরে মাথা তুলে দেখলো 6-7 জন মুখোশধারী বন্দুক হাতে তাদের বাড়ির দিকে চারিদিকে ঘিরে ফেলেছে। একজন চিৎকার করলো, শুভ বাইরে বেরিয়ে আয়, নয়তো তোকে টেনে বের করবো। শুভ ঠান্ডা গলায় বলল, আসতে চাইলে আসো, কিন্তু বের করতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। একটা গুলি ছুটে এলো, দেওয়ালে ধাক্কা খেলো। রিজভি ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে বলল, ওদের স্বাগত জানানোর সময় এসে গেছে। এরপর 1 সেকেন্ডও দেরি না করে সে পাশের ব্যাগ থেকে একটা AK-47 বের টেনে বের করলো। শুভ পিস্তলটা কোমর থেকে বের করে হাতে নিল। শুরু করি। সাথে সাথে রিজভি জানালার গ্রিল ভেঙে গুলি ছুড়ল। বাইরে থাকা এক লোক সরাসরি পড়ে গেল, আরেকজন চিৎকার করে পেছনে সরে গেল। বন্দুকযুদ্ধ শুরু হয়ে গেল। শুভর প্রথম শিকার। শুভ কোনো রকম শব্দ না করে ঘরের পেছন দিক দিয়ে বেরিয়ে এলো। অন্ধকারে সে নিঃশব্দে সামনে এগোলো। গুলি ছুটতে থাকা 2 জন পেছনে গিয়ে দাঁড়ালো। একজনের কাঁধে টোকা দিল। লোকটা চমকে ফিরে তাকালো। একটা নিখুঁত মাথার খুলি ফাটানো গুলি। সে ধপ করে পড়ে গেল। বাকিরা তখনও বুঝতে পারেনি কি ঘটছে। শুভ নিঃশব্দে আরেকজনের গলায় ছুরি বসিয়ে দিল। রক্তে ছিটকে তার মুখে পড়ল। তার চোখে কোনো ভয় নেই, কোনো দয়া নেই, শুধু প্রতিশোধের আগুন। খেলা শেষ। বন্দুকযুদ্ধ মাত্র কয়েক মিনিটেই একপাক্ষিক হয়ে গেল। রিজভি আর শুভর গুলিতে প্রায় সবাই লুটিয়ে পড়েছে। শেষে শুধু একজন বেঁচে ছিল, রাশেদ। সে হাঁপাচ্ছিল, তার শরীরে একপাশে গুলি লেগেছে। শুভ ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। চোখের দৃষ্টিতে কোনো মানবিকতা নেই। রাশেদ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দেখ শুভ, ব্যাপারটা ভুল বুঝাবুঝির। আমি কসম খেয়ে বলছি, বস তোকে মারতে চাইনি, শুধু একটু শাস্তি দিতে চেয়েছে। শুভ কিছু বলল না। সে ধীরে ধীরে পিস্তল উঁচু করলো, রাশেদের কপালে ঠেকালো। আমাকে মারলে বস তোকে ছেড়ে দেবে না। শুভ শান্ত কণ্ঠে বলল, আমি জানি, কিন্তু আমাকে কে মারবে সেটা দেখার জন্য তোকে বাঁচিয়ে রাখতে পারবো না। বুম! একটা নিখুঁত গুলি, আর সব শেষ। রিজভি ধোয়া ওঠা বন্দুক হাতে শুভর পাশে এসে দাঁড়ালো। এখন কি করবি? শুভ পকেট থেকে একটা সিগারেট বের করলো, ঠোঁটে নিল, আগুন জ্বালিয়ে একটা টান দিল, তারপর ধোয়া ছেড়ে বলল, বসের পালা। রাশেদের নিথর দেহ পড়ে আছে রক্তের স্রোতে। শুভর চোখে একটু অনুশোচনা নেই, বরং তার ভেতর একটা অদ্ভুত প্রশান্তি কাজ করছে। রিজভি সিগারেটটা শেষ করে ফেলে দিয়ে বলল, তোর এখন কি মনে হচ্ছে? শুভ ঠান্ডা গলায় বলল, এটা কেবল শুরু,
শিকারির খোঁজে। বসের আস্তানা কোথায় সেটা জানে রিজভি। সে অনেক দিন ধরেই বসের জন্য কাজ করত, কিন্তু শুভর সাথে যখন বন্ধুত্ব হলো তখন সে বুঝলো বস আসলে একটা ভয়ঙ্কর সাপ। সে সবাইকে সবল মেরে ধ্বংস করে। বসের নাম শাহিদ খান। লোকটা শুধু ড্রাগস আর অস্ত্রের ব্যবসায় জড়িত না, সে শহরের অনেক বড় রাজনৈতিক নেতাদের পেছন থেকেও নিয়ন্ত্রণ করে। শাহিদ একটা পুরনো মিল ফ্যাক্টরির আড়ালে তার পুরো অপারেশন চালায়। ওর চারপাশে সবসময় দানবের মতন গার্ড থাকে। সোজা সাপটা ওইখানে গিয়ে কিছু করা অসম্ভব। শুভ হালকা হাসলো। আমি কি বলেছি? আমি সোজাসুজি ওখানে যাব। রিজভি কপাল কুঁচকালো। তাহলে? শুভ বলল, শিকারি কখনো তার শিকারের কাছে সরাসরি যায় না, সে অপেক্ষা করে সুযোগের জন্য। এখন আমার পালা শিকার ধরার। বসের ডান হাতে কিছু কামাল ছিল, সে বসের সব লেনদেন সামলায়। যদি তাকে সরানো যায় তাহলে বস কিছুটা হলেও দুর্বল হবে। শুভ এক রাতের জন্য ছদ্মবেশ নিল পুরনো এক গুদামে, যেখানে কামাল তার লোকের সঙ্গে লেনদেন করে। শুভ আর রিজভি সেখানে ওত পেতে থাকলো। রাত তখন 2টা। কামাল তার দেহরক্ষীদের নিয়ে একটা বড় ট্রাকের কাছে এসে দাঁড়ালো। সবকিছু ঠিক আছে? সে নিচু গলায় জিজ্ঞেস করলো। ড্রাইভার মাথা নাড়ল। ঠিক তখনই শুভ পেছন থেকে এলো, নিঃশব্দে ছুরিটা কামালের গলায় বসিয়ে দিল। কামাল গলা চেপে ধরে ধপ করে পড়ে গেল। তার দেহরক্ষীরা হতভম্ব হয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই রিজভি গুলি ছুড়ল। সঙ্গে সঙ্গে দুজনের দেহরক্ষী মাটিতে লুটিয়ে পড়ল। বাকিরা পালানোর চেষ্টা করলো, কিন্তু শুভ তাদের কাউকে ছাড়ল না। পরদিন সকালে শহরের একই খবর ছড়িয়ে পড়ল, শহীদ খানের ডান হাত কামাল নিহত। শহীদ খান তখনও জানে না কে এটা করেছে, কিন্তু সে বুঝতে পারল কে তাকে ধীরে ধীরে ধ্বংস করতে চাইছে। তার রাগে চোখ লাল হয়ে গেল। সে তার সেকেন্ড ইন কমান্ড রফিককে ডাকলো। ওদের বের করো, আমি দেখতে চাই কার এত বড় সাহস। পরবর্তী লক্ষ্য। শুভ জানে শহীদ এত সহজে ধরা দেবে না, তাই এবার তার পালা আরো বড় একটা চাল দেওয়ার। সে রিজভিকে বলল, আমাদের এখন বসের সবচেয়ে কাছের লোকটার উপর নজর দিতে হবে। রিজভি জিজ্ঞেস করল, কার? শুভ ধীরে ধীরে বলল, শাহিদ খানের ছোট ভাই রাকিব খান। সে ছিল বসের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি। সে শুধু একজন ব্যবসায়ী ছিল না, বরং শহরের মাফিয়া নেটওয়ার্কের অন্যতম চালিকা শক্তি। যদি তাকে সরানো যায় তবে বস ভেতর থেকে দুর্বল হয়ে যাবে। শুভ আর রিজভি প্ল্যান করলো। এবারে টার্গেট হবে রকিব, কিন্তু সরাসরি না, আমরা ওর চারপাশটাকে কেটে ফেলবো। ফাটপাতা হলো রফিক খানের ব্যবসায়িক কেন্দ্র ডক ইয়ার্ডের গুদাম। শুভ আর রিজভি জানে এই জায়গাটি শুধু ব্যবসার জন্যই গুরুত্বপূর্ণ নয়। রাকিবের মাফিয়া শক্তি বজায় রাখতে এখানে প্রতিদিন প্রচুর লেনদেন হয়। অথচ শুভ জানে তাকে থামানোর একমাত্র পথ হলো রাকিবের যে শক্তি, সে তার সম্পদ। আজ শুভ ও রিজভি যে পরিকল্পনা গ্রহণ করেছে তা শুধু তার শত্রুকে ভয় পেতে নয়, বরং পুরো শহরকে এক ভয়ঙ্কর বার্তা দেওয়ার জন্য। রাকিবের পতন শুরু। রিজভি সিগারেটের ধোঁয়া বের করে বলল, এখনো যদি রকির লোকেরা বুঝতে পারে যে আমরা কি করেছি, তাতে আমাদের আরো এক ধাপ এগিয়ে যাব। শুভ হেসে বলল, এটা শুধু প্রথম ধাপ, এবার মূল খেলা শুরু। রাত গড়িয়ে গভীর হয়ে আসছে। শুভ জানত এটা ঠিক মুহূর্ত, অন্যরা জানে না, কিন্তু রকিব খানের শেষ রাত হয়ে আসছে। ঘটনাটা নেমে আসছে। রকিব আর তার লোকেদের গুদামের মধ্যে থাকা মালামাল নিয়ে ব্যস্ত ছিল। শুভ চুপচাপ তাদের উপরে নজর রাখছিল। তার চোখের দৃষ্টি যেন একরকম যন্ত্রণা দিচ্ছিল। 1 মিনিট। ঠিক তখনই শুভ একটি ছোট্ট ডিভাইস বের করলো আর তাদের গুদামের ভিতর থাকা সমস্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা নিষ্ক্রিয় করে দিল। এরপর তার হাতে একটা সাদা পাউডার প্যাকেট ছিল। এটা দিয়ে একটি অত্যন্ত দ্রুত বিস্ফোরণকারী রাসায়নিক। শুভ জানত যদি এটার সঠিক সময়ে ব্যবহার করা যায় তবে পুরো গুদাম একটি ধ্বংস স্তূপে পরিণত হবে। সে স্লাইড করে রাসায়নিক প্যাকেটটি কয়েক জায়গায় রেখে দিল। সঠিক মুহূর্তে সে একটি বড় বিস্ফোরক ডিভাইস চালু করে দিল। কিছু সময় পর গুদামের মধ্যে প্রচণ্ড শব্দ, আগুনের শিখা, আর সেই আগুনের দাবানলে রকিব খানের সব সম্পদ একটু বাকি নেই, মুহূর্তেই ছাই হয়ে গেল। রাকিবের লোকেরা, যারা একসময় সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য শহরে পরিচিত ছিল, আজ তাদের চোখে অন্ধকার ছড়িয়ে পড়েছে। তারা বুঝে গেল এরা শুধু নিঃশব্দে আঘাত করছে না, তারা একে অপরের ধ্বংস করছে প্রতিক্রিয়া। এই মুহূর্তে শুভ আর রিজভি নিরাপদ জায়গায় চলে এসেছে। তবে শুভ জানে এই ধ্বংসযোগ্য আর ভয়ানক কার্যক্রম সেখানেই শেষ নয়। শহীদ খান আর রাকিব খান, তাদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তা শীঘ্রই আরও ভয়ঙ্কর হয়ে উঠবে।
এটা ছিল এক ভয়ঙ্কর বার্তা যে শহরে যত বড় শক্তি থাকুক না কেন কেউ কাউকে ক্ষমা করবে না। শুভ জানে রকিব খানের দল এখানে শেষ হয়নি, কিন্তু সে প্রস্তুত, কারণ এবার সে শুধু শহরের সবচেয়ে ভয়ঙ্কর খুনি নয়, শহরের প্রতিটি কোণেই অন্ধকার নামিয়ে আনার জন্য প্রস্তুত। শুধু শুরুটা হলো। শুভ বলল। শুভ এবং রিজভি জানতো রকিবের গ্যাং শহরের সবচেয়ে শক্তিশালী গ্যাংগুলোর মধ্যে একটি। তাদের ক্ষমতা ছিল অগণিতিক এবং রকিবের মৃত্যুর পর তার পুরো দল এখন উন্মত্ত হয়ে উঠবে। কিন্তু শুভ ঠিক করেছিল এই গ্যাংকে একেবারে নির্মূল করবে। তারা শুধুমাত্র শহরকে শাসন করত না, তাদের কার্যক্রম ছিল ভয়ঙ্কর। প্রতিটি পলিতে মাদক, দেহ ব্যবসা, জুয়া সবকিছু চলত তাদের অধীনে। এ থেকে রেহাই পাওয়ার জন্য শুভ ও রিজভি পণ করেছিল তাদের এক একটি সদস্যকেও বাঁচতে দেবে না। শুভ ও রিজভি জানত রকিবের পূর্ণ বাসস্থান একটি বিশাল প্রাসাদ, সেখানে এখনও তার কিছু বিশ্বস্ত সাগরেদ রয়েছে। তাদের কাছে প্রচুর অস্ত্র ও টাকা ছিল, যা দিয়ে তারা একেবারে শহরের সিস্টেমে ঢুকে পড়তে পারত। রিজভি প্রথমে লোক পাঠিয়ে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। শুভ তখন নিজের মস্তিষ্কের সাথে পরিকল্পনা করলো এবার রকিবের গ্যাংয়ের জন্য শেষ রাত আসছে। রিজভি এবং শুভ আগে থেকেই প্রাসাদকে ঘিরে ফেলেছিল। তাদের উদ্দেশ্য ছিল এক একে সব সদস্যকে খতম করা। রাতের গভীরতার মধ্যে গ্যাংয়ের সদস্যরা নিজেরাই নিজেদের অস্ত্র নিয়ে প্রস্তুত ছিল। তারা জানতো তাদের শত্রুরা খুব কাছাকাছি, কিন্তু তারা জানতো না শুভ কেমন নিঃশব্দে আক্রমণ করে। শুভ প্রথমে প্রাসাদের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করে, এক একে সমস্ত টাওয়ারের শীর্ষে অবস্থানরত পাহারাদের নিশানা করলো। তার গতির মধ্যে তীক্ষ্ণ এবং নির্ভুল একবারও লক্ষ্যবস্তু হলো। সেদিন বাঁচার সম্ভাবনা ছিল না, যত তাদের দুর্ধর্ষ যোদ্ধা থাকুক। শুভ জানতো এখানে যুদ্ধ নয়, বরং ধ্বংসই করতে হবে। এদিকে রিজভি এক একে গ্যাংয়ের মস্তিষ্ক অর্থাৎ তাদের লিডারদের এক একে শেষ করে ফেলতে থাকলো। সে জানতো এই গ্যাংয়ের মূল শক্তি তাদের সিস্টেম ছিল, কিন্তু যখন সিস্টেমে এক একে গর্ত তৈরি হয়ে যাবে তখন গ্যাং ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটি মৃত্যু ছিল একটি বার্তা। প্রথমে শুভ গ্যাংয়ের এক সর্দার মাজিদ, যাকে তিনি খুন করেন। মাজিদ ছিল গ্যাংয়ের মেজর ড্রাগ ডিলার। শুভ তাকে ঘরের ভিতরে ঢুকে মুখে এক ঝলক সাইনেট করলো এবং বন্দুকের গুলি ছুঁড়ে তাকে হত্যা করলো। তারপর শুভ আর রিজভি একটি দুর্ধর্ষ আক্রমণ চালিয়ে গ্যাংয়ের আরও 4 সদস্যকে শেষ করে। তাদের অস্ত্রধারী শক্তি পুরোপুরি শূন্য হয়ে পড়েছিল। প্রথম আক্রমণে প্রতিটি সদস্যের মৃত্যুর পর গ্যাংয়ের বাকি সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারা বুঝতে পারছিল তাদের অবস্থা খুব খারাপ, কিন্তু শুভ থামল না। শুভ নিশ্চিত করতে চেয়েছিল যে গ্যাংটির সে শক্তি ধ্বংস না হয়ে কিছুই শেষ হবে না। শুভ রিজভি এবং তাদের দলের লোকেরা গ্যাংয়ের বাকি সদস্যদের এক একে ছড়িয়ে ছিটিয়ে মারছিল। তবে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত তখন আসে যখন শুভ মুখোমুখি হয় গ্যাংয়ের প্রধান রাকিবের আত্মীয় সেলিম খান। সেলিম ছিল রকিবের শিরায় শিরায় ভয়। সে জানত শুভ আসছে তার দিকে, তাই সে প্রস্তুত ছিল তার জীবনের জন্য। তবে শুভ এতটাই নির্ভুল এবং নিষ্ঠুর ছিল যে সেলিম পালাতে পর্যন্ত পারল না। শুভ সেলিমের দিকে তাকিয়ে এখন তুই শেষ বলল। এক মুহূর্তের মধ্যেই সেলিমের মৃত্যু হলো। গ্যাংয়ের শক্তিশালী হয়ে ওঠা ছিল তাদের ভ্রান্ত ধারণা। শুভ এবং রিজভির পরিকল্পনা অনুযায়ী একে একে গ্যাংয়ের সমস্ত সদস্য শেষ হয়ে গেল। শহর আর ভয়ানক হয়ে ওঠা সেই গ্যাংয়ের ছায়া থেকেও মুক্তি পেল। শুভ জানত গ্যাংয়ের পরাজয় ছিল তার প্রথম পদক্ষেপ। এখন তাকে আরো বড় কিছু করতে হবে। এটা শুধু শুরু, এখন আসল খেলাটা শুরু হবে। শুভ মনে মনে বলল। গ্যাংয়ের সম্পূর্ণ ধ্বংসের পর শহরে একটি নতুন শান্তি বিরাজ করছিল। শুভ এবং রিজভি নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছিল, কিন্তু তাদের কাছে জান্নাতের মতো শান্তি আসার আগে এক নতুন ভয়ঙ্কর চ্যালেঞ্জ চলে আসে। শুভ এবং রিজভি যখন শহরের অন্য প্রান্তে নিজেদের অস্তিত্ব শক্তিশালী করার জন্য কাজ করছিল, তখন তাদের সামনে নতুন শত্রু হয়ে উঠে আসে। সেই শত্রু ছিল শহরের গভীর অন্ধকার থেকে অদ্ভুত এক ব্যক্তি, বিক্রম সাহা, একজন ভয়ঙ্কর এবং ক্ষমতাধর অপরাধী। বিক্রম সাহা ছিল এক সাবেক সেনা কর্মকর্তা, যিনি অনেক বছর আগে অন্ধকার কাজকর্মের জন্য বাহিনী থেকে বিতাড়িত হয়েছিলেন। এরপর সে নিজের গ্যাং গঠন করে এবং তার হাতে ছিল শহরের ক্ষমতাশালী লোকেদের উপর প্রভাব।
তার গ্যাং ছিল অত্যন্ত সুসংগঠিত এবং তারা গোপনে শহরের বিভিন্ন গোপন ব্যবসা নিয়ন্ত্রণ করত। বিক্রমের পরিচিতি ছিল ধ্বংসের দেবতা হিসেবে, কারণ সে কখনোই পরাজয় মেনে নিত না। এবার বিক্রম শাহ এবং তার গ্যাংয়ের লক্ষ্য ছিল শহরের সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়ে আসা। গ্যাং ভেঙে যাওয়ার পর শুভ ও রিজভি হয়ে উঠেছিল শহরের অন্যতম শক্তিশালী ব্যক্তি। বিক্রম সাহা তাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে চেয়েছিল, তাকে সরিয়ে দিয়ে পুরো শহর তার অধীনে আনার জন্য এক নতুন যুদ্ধের সূচনা। শুভ এবং রিজভি প্রথমে জানতো না শহরের পেছনে দাঁড়িয়ে থাকা এই ভয়ঙ্কর অপরাধী কিভাবে তাদের জীবনকে বিপন্ন করতে পারে। তবে কিছুদিন পরই তাদের নীরব শত্রুর উপস্থিতি বুঝতে পারল। সেলিম খান এবং রকিবের গ্যাংয়ের পতনের পর বিক্রম সাহা যেন তাদের উপরই হঠাৎ নজর দিতে শুরু করে। এখন শহরের নতুন যুদ্ধ শুরু হওয়ার আগে শুভ জানত এবার সে কোনো সস্তা শত্রুর সম্মুখীন হবে না। বিক্রমের দল ছিল অত্যন্ত শক্তিশালী এবং প্রচুর অস্ত্রশস্ত্রে সজ্জিত। শুভ এবং রিজভি তাদের পরিকল্পনায় একদম ঠান্ডা মাথায় চলে। তারা জানত শহরে যে ভয়ঙ্কর শক্তি বিক্রম হয়ে উঠতে যাচ্ছে তারা মোকাবিলা করা সহজ হবে না। তাদের পরিকল্পনা ছিল পুরো গ্যাংকে সঠিক সময়ে একত্রিত করে একটি হোস্টেল পরিবেশ তৈরি করা, যাতে বিক্রম তার সমগ্র বাহিনী নিয়ে তাড়াতাড়ি তছনছ হয়ে যায়। রিজভি তার ক্ষমতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে গ্যাংয়ের সর্বশেষ সদস্যদের সংগ্রহ করেছিল। শুভ্র, যিনি নিজে একজন দক্ষ সংগঠক, নতুন শক্তির ভরসায় প্রতিটি পদক্ষেপের জন্য প্রস্তুত হয়ে উঠল। কিন্তু এবার তাদের শত্রু শুধু আর কয়েকটি গ্যাং নয়, বরং একটি গোপন সামরিক বাহিনী যা কঠিন শত্রু হিসেবে আবির্ভূত হচ্ছিল। একদিন শুভ এবং রিজভি যখন নিজেদের ঠিকানায় যাচ্ছিল, শহরের এক প্রান্ত থেকে অজস্র সন্ত্রাসী তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। এটি ছিল বিক্রম শাহর এক গভীর পরিকল্পনা, যে কোনোভাবে শুভ ও রিজভিকে দুর্বল করে ফেলা। একটি নির্দিষ্ট পয়েন্টে বিক্রমের বাহিনী তাদের উপর আক্রমণ চালাতে শুরু করলো। শুভ এবং রিজভি একসাথে সেই আক্রমণকে প্রতিরোধ করার জন্য প্রস্তুত ছিল। একে একে গুলি, বিস্ফোরণ এবং ধ্বংসের মধ্যে শুভ তার সব কৌশল ব্যবহার করে শত্রুদের সরিয়ে দিতে শুরু করলো। তবে শুধু বিক্রম ছিল খুবই ধুরন্ধর। তাদের মাঝে যুদ্ধ অব্যাহত ছিল, কিন্তু বিক্রমের বাহিনী এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে শুভ ও রিজভি খুব শীঘ্রই সরে আসতে বাধ্য হয়েছিল। শুভ জানত এই যুদ্ধের সমাপ্তি সঠিকভাবে হবে না যদি বিক্রম শাহকে শেষ না করা যায়। তাই রিজভি এবং শুভ নিজেদের অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুতি নিতে শুরু করলো। তোমরা জানো এই শহরের ক্ষমতা কার হাতে আসবে, সে আমাদের উপর নির্ভর করবে। শুভ বলল, এক গম্ভীর মনোভাব নিয়ে। এখন তাদের হাতে ছিল শহরের সবচেয়ে ক্ষমতাধর গ্যাংয়ের পরবর্তী যুদ্ধের চাবিকাঠি। তবে তাদের শত্রু এক শক্তিশালী বাহিনী ছিল। এখন শুভ রিজভি জানত যতটুকু প্রস্তুতি নেওয়া সম্ভব ছিল ততটুকু করা শেষ। বাকি ছিল এক চূড়ান্ত লড়াই, যে লড়াইয়ের নির্ধারিত হবে কে শহরের সত্যিকারের শাসক হবে। শুভ এবং রিজভি জানত এখন তাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ শুরু হতে যাচ্ছে। বিক্রম সাহা, যাকে শহরের অনেকেই একদিন শ্রদ্ধা করত, এবং এখন তাদের জন্য এক বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। এই যুদ্ধ কেবল শহরের নিয়ন্ত্রণের জন্য ছিল না, বরং তাদের অস্তিত্বের জন্য ছিল। বিক্রম সাহা, যার কাজে ছিল অসম্ভব শক্তি, জবরদস্তি এবং সমস্ত পেছনের গোপন শক্তি, তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল শুভ এবং রিজভি তাদের সমস্ত শক্তি একত্রিত করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে এই যুদ্ধ খুব সহজ হবে না। শুভ এবং রিজভি তাদের গ্যাংয়ের বাকি সদস্যদের নিয়ে একটি নতুন পরিকল্পনা সাজালো। তারা জানত বিক্রম শাহর বিরুদ্ধে লড়াই করতে হলে তাদের গ্যাংকে সঠিকভাবে সংগঠিত করতে হবে। তবে বিক্রমের বাহিনী ছিল কেবল শক্তিশালী নয়, তারা খুবই সহত এবং প্রেরণাদায়ক ছিল। এদিকে শহরের অনেক কিছুই তাদের খোঁজে ছিল, এমনকি গোপন শক্তির বাহিনীও। তাই শুভ এবং রিজভি একটি নতুন গোপন বাহিনী গঠন করলো, যারা শত্রুদের অবস্থান পক্ষানুপক্ষভাবে বুঝে তাদের পরিকল্পনা অনুসরণ করতে পারবে। একদিন শহরের পূর্ণ এলাকা থেকে এক বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেল। শুভ এবং রিজভি জানত বিক্রম শাহ তাদের শক্তি পরীক্ষার জন্য তাদের প্রথম আক্রমণ শুরু করেছে। বিশাল এক কনভয় শহরের দিকে এগিয়ে আসছিল, যেখানে ছিল গুলি এবং গ্রেনেডের ভয়ঙ্কর প্রতিশোধের আক্রমণ।
শুভ এবং রিজভি একে একে তাদের বাহিনীকে পজিশন দিচ্ছিল। তাদের মধ্যে ছিল প্রশিক্ষিত গুলিচালক, স্নাইপার এবং অস্ত্রের বিশেষজ্ঞরা। তবে বিক্রম শাহ তাদের সবার জন্য নতুন অস্ত্র এবং নতুন কৌশল নিয়ে হাজির হয়েছিল। বিক্রম শাহ জানত এই যুদ্ধে শেষে তারা করবে এক নতুন অন্ধকারের আবহে। তবে তার নিজের বাহিনীও এক অন্ধকার অধ্যায়ের সূচনা করেছিল। বিক্রম শাহ এবং শুভের একে অপরের মোকাবিলা। বিক্রম শাহর বাহিনী যখন শহরের রাস্তা ধরেছিল তখন শুভ এবং রিজভি তাদের পাল্টা আক্রমণ করেছিল। গুলি, বিস্ফোরণ, গ্রেনেডের ভয়াবহতা, এটা যেন এক বিভীষিকাময় দৃশ্য হয়ে উঠেছিল। রিজভি একের পর এক শত্রুদের মাটি কামড়ে ফেলছিল, কিন্তু শুভ একেবারে আলাদা পরিকল্পনা সাজিয়েছিল। সে নিজে বিক্রম শাহকে সম্মুখ যুদ্ধে একা মোকাবিলা করতে চেয়েছিল। বিকেলের সোনালি আলোয় শুভ এবং বিক্রম একে অপরের চোখে চোখ রেখে দাঁড়িয়েছিল। শুভ জানত এই যুদ্ধ তাদের জন্য শেষ হবে অথবা এক নতুন শুরু হবে। তুমি হয়তো ভাবছো তুমি ক্ষমতাধর, কিন্তু তোমার ক্ষমতা তোমার শত্রুর কাছে শেষ হবে। শুভ এক ঝটকায় বলল। বিক্রম শাহ একটু হেসে বলল, তুমি এখনো বুঝতে পারোনি ফারুক, এই শহর শেষ হয়ে যাবে এবং আমি হব একমাত্র রাজা। তার একে অপরের দিকে অগ্নিসংযোগী দৃষ্টি ছুড়ে দিল। শুভ একটি স্নাইপার রাইফেল হাতে নিয়ে দাঁড়িয়েছিল, আর বিক্রম শাহ হাতে ছিল এক ভয়ঙ্কর রিভলভার। গুলি চলছিল, কিন্তু এখানে শুধু একজনই বেঁচে থাকবে। শুভ যখন বিক্রমের দিকে তাকিয়ে গুলি করার প্রস্তুতি নিচ্ছিল তখনই এক অবিস্মরণীয় বিস্ফোরণ ঘটে। শহরে কিছু গুরুত্বপূর্ণ জায়গায় সিরিজ বিস্ফোরণের মাধ্যমে বিক্রমের বাহিনী দুর্বল হতে শুরু করে। শুভ বুঝতে পারল এই সময়টা তাদের জন্য সুযোগ। যুদ্ধের তীব্রতায় শুভ এবং রিজভি অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু তাদের সামনে ছিল একমাত্র লক্ষ্য, বিক্রম সাহা। শুভ দ্রুত তার টিমকে নির্দেশ দিল বিক্রমের বাহিনীকে ঘিরে ফেলতে। বিক্রম শেষ চেষ্টা চালাচ্ছিল তার বাহিনীকে সংগঠিত করার জন্য, কিন্তু শুভ জানত এটা আর বেশি দিন চলবে না। এক মুহূর্তে শুভ নিজের দলকে অগ্রসর করতে শুরু করলো। রিজভি তার অনেকেই বিক্রমের গ্যাংয়ের সদস্যদের ধরতে শুরু করে এবং একসময় বিক্রম সাহা একেবারে একক হয়ে পড়ে। বিক্রম সাহা অন্ধকারে হারিয়ে যেতে শুরু করেছিল, কিন্তু তার প্রভাব এখনো ছিল অনেক কিছুতে। শুভ এবং রিজভি জানত শত্রু যদিও হারলেও তার শারীরিকভাবে ক্ষতি হতে পারে না, কিন্তু তার তাণ্ডবের পরিকল্পনাগুলো তাদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে থাকবে। এবার শুভ এবং রিজভি একত্রে শহরের নতুন যাত্রার সূচনা করেছিল। তবে একদিন সেই ভয়ঙ্কর গ্যাংয়ের অবশেষে তাদের জীবনে আবার ফিরে আসবে এক নতুন রূপে। শুভ এবং রিজভি জানত বিক্রম শাহর পরাজয়ের পর শহরে শান্তি স্থাপিত হবে না, তবে তাদের মধ্যে যা কিছু বদলানো শুরু হয়েছিল তা ছিল অস্বাভাবিক, আর সেই পরিবর্তন তাদের ভাবনায় এবং কার্যক্রমে গভীরভাবে প্রভাব ফেলেছিল। যুদ্ধের পরে শহর কিছুটা শান্ত ছিল, কিন্তু গভীর রাতে শহরের আন্ডারওয়ার্ল্ডের কোনো এক অন্ধকার গলিতে কোনো এক প্রভাবশালী গ্যাং লিডার তার বাহিনী নিয়ে নীরবে প্রস্তুতি নিচ্ছিল। শুভ আর রিজভি জানত এই যুদ্ধ শুরুর পরেই শেষ হবে না। তার যে ভয়াবহ পথ বেছে নিয়েছে তার পরিণতি তাদেরকে এই অন্ধকার সমাজের গভীরে আরও টেনে নিয়ে যাবে। গল্পের মোড় ঘুরে যখন শহরে শান্তি ফেরানোর চেষ্টা চলছিল তখন এক নতুন শত্রুর আক্রমণ ঘটল। রোহিত সিং, যে একসময় শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল, কিন্তু বিক্রম শাহর সাথে সংঘর্ষে পড়ে সে পুরোপুরি বিপদগামী হয়েছিল। তার হাতে ছিল আধুনিক অস্ত্রশস্ত্র এবং অত্যন্ত প্রভাবশালী লোকজন, যারা শহরের অন্তর্নিহিত দুর্বল জায়গাগুলোর উপর নিয়ন্ত্রণ ছিল। রোহিত সিংয়ের উদ্দেশ্য ছিল শহরের সমস্ত অধিকার এবং নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেওয়া। তবে রোহিত সিং এবং তার গ্যাংয়ের চেয়ে তাদের সবচেয়ে বড় শত্রু ছিল শুভ এবং রিজভি। শুভ এবং রিজভি জানত তাদের বিরুদ্ধে যে বাহিনী এসেছে তাদের মোকাবিলা করার জন্য শুধুমাত্র শক্তির প্রয়োজন হবে না, প্রয়োজন হবে এক নতুন কৌশলের, যেখানে শুধুমাত্র শারীরিক শক্তির বাইরে যেতে হবে। তাদের মানসিক শক্তি এবং বুদ্ধিমত্তার পরীক্ষা নেবে। রোহিত সিং এবং তার বাহিনী অনেকটা বিক্রম শাহর মতোই ছিল, তবে তারা ছিল আরও শাতির।
শুভ এবং রিজভি তাদের বিরুদ্ধে এক নতুন ধরনের যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করলো। এক ভয়াবহ মস্তিষ্কের যুদ্ধ, যেখানে কেবল বাইরের বাহিনী নয়, তাদের নিজস্ব বিশ্বাস, কৌশল এবং ভিতরের মনোবলই শেষ পর্যন্ত তাদেরই জয় করবে। সীমান্ত পেরিয়ে ভয়ঙ্কর আক্রমণ। একদিন সন্ধ্যায় শহরের সবচেয়ে শক্তিশালী এলাকা, যেখানে রোহিত সিং তার বাহিনী নিয়ে পজিশন নিয়েছিল, শুভ এবং রিজভি সেখানে এক ভয়াবহ আক্রমণ চালানোর সিদ্ধান্ত নিল। তাদের পরিকল্পনা ছিল গ্যাংয়ের সমস্ত সদস্যদের দমন করা এবং রোহিত সিংকে অজ্ঞান করে শহরের সমস্ত নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে আসা। কিন্তু কিছু মুহূর্তের মধ্যেই শহরের রাস্তাগুলো ভয়ঙ্কর আগুনে রূপান্তরিত হয়ে গেল। রোহিত সিংয়ের বাহিনী একে একে শহরের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করলো এবং তারা শহরের একেবারে মূল অংশে ঢুকে পড়ল। তার একের পর এক বাড়ি, দোকান এবং শক্তিশালী এলাকা ধ্বংস করতে লাগলো। রিজভি এবং শুভ জানত তাদের প্রত্যেকটি ভুল পদক্ষেপের মূল অনেক বড় হতে পারে। তবে সংঘর্ষ শুরু হওয়ার পর রোহিত সিং একেবারে শেষ মুহূর্তে তাদের সামনে এসে দাঁড়ালো। তার হাতে ছিল দুটি রিভলভার এবং তার পেছনে দাঁড়িয়ে ছিল অত্যন্ত ভয়ঙ্কর একটি বাহিনী। শুভ এবং রিজভিকে দেখে রোহিত সিং এক মুহূর্তের জন্য হেসে ফেল। তোমরা তো জানো আমাদের শত্রুদের সামনে কখনো কারো মাথা না ঠোকানোর নিয়ম। তোমরা দুজন এখন পরিকল্পনা করছো যে এই শহর তোমাদের হবে। ভুল ভাবছো। তবে শুভ এবং রিজভি জানত এই যুদ্ধে তাদের শুধু গুলি চালানোর প্রয়োজন ছিল না, তাদের বুদ্ধিমত্তা এবং প্রতিশোধের আগুনের শক্তি ব্যবহার করতে হবে। তোমার এভাবে ক্ষমতায় আসবে না রোহিত। শহরের মানুষ তোমার মতো স্বার্থপর গ্যাংয়ের শিকার হতে পারে না। শুভ চ্যালেঞ্জ ছুড়ে দিল। এরপর স্নাইপার এবং শত্রু বাহিনীর মধ্যে শুরু হলো এক ভয়াবহ লড়াই। শুভ এবং রিজভিকে ঘিরে ফেল। তাদের মধ্যে এক অদৃশ্য শক্তি ছিল যা তাদের পরাস্ত করতে পারছিল না। যুদ্ধের মাঝে রোহিত সিংয়ের বাহিনী একে একে হারাতে থাকলো, কিন্তু রোহিত নিজে এখনও দাঁড়িয়ে ছিল। সে জানতো যদি এই মুহূর্তে সে জয়ী হতে পারে তাহলে শহরের পুরো নিয়ন্ত্রণ তার হাতে চলে আসবে। কিন্তু শুভ এবং রিজভি এক একে সমস্ত অস্ত্র ব্যবহার করছিল এবং শেষ মুহূর্তে রোহিত সিংয়ের হাত থেকে অস্ত্র সরিয়ে ফেল। যুদ্ধ শেষে শুভ এবং রিজভি জানত আজকের এই জয় শুধু শহরের নিয়ন্ত্রণের জন্য ছিল না, এটি ছিল তাদের জীবন যুদ্ধের চূড়ান্ত পরীক্ষার ফল। তারা জয়ী হলো, যুদ্ধের ক্ষত তাদের মধ্যে থাকবে চিরকাল। তবে শহরের মানুষ তাদের প্রতি কৃতজ্ঞ ছিল, কারণ তারা জানত এই দুটি নাম শহরের নতুন ভবিষ্যৎ গড়তে সাহায্য করেছে, শুভ এবং রিজভি। শহরের শাসন এখন শুভ এবং রিজভির হাতে, কিন্তু একটি অপ্রত্যাশিত মোচড় তাদের সামনে এসেছে। গ্যাংয়ের নেতা যে একসময় তাদের শত্রু ছিল, এখন শহরের এমপি নির্বাচিত হয়েছে। তার নাম ছিল আকাশ খান, একজন ক্ষমতাশালী এবং অভিজ্ঞ ব্যক্তি। তার শত্রুদের প্রতি কৌশলী মনোভাব এবং সমাজে নিজের প্রভাব ছিল অপ্রতিরোধ্য। আকাশ খান নিজেকে শহরের জনগণের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, কিন্তু তার পথে একাধিক বাধা ছিল। শুভ এবং রিজভি, যারা এতদিন তাকে শত্রু মনে করে যুদ্ধ করছিল, তারা এখন তার রাজনৈতিক উপদেষ্টা হওয়ার বিপদে মুখে পড়ল। আকাশ খান যদিও একসময় গ্যাংয়ের নেতা ছিল, এখন তিনি রাজনৈতিক পরিবেশে ঢুকে পড়েছেন। তার বিজয়ের পেছনে ছিল তার অপরাধ জগতের অন্ধকার শক্তির সাথে গভীর সম্পর্ক। তবে তার শাসন শুরুর সময় থেকেই সে জানত রাজনীতিতে ঢুকতে হলে পুরো শহরকে নিজের দিকে টেনে আনতে হবে। শুভ এবং রিজভি, যারা একসময় আকাশকে তাদের শত্রু মনে করেছিল, এখন বুঝতে পারছিল আকাশ খানের রাজনীতির আক্রমণ শাসন ক্ষমতার সাথে সরাসরি সম্পর্কিত। তার ক্ষমতাশালী গ্যাংয়ের বাহিনী এবং দুর্নীতির নেটওয়ার্ক শহরের অধিকারকদের মধ্যে গভীরভাবে ছড়িয়ে পড়েছে। এমপি হওয়ার পর আকাশ খান নতুন মন্ত্রীর মতোই কার্যক্রম শুরু করলো। মনে মনে ভাবল এবার সে শুভ এবং রিজভিকে অদৃশ্য করবে। তবে শুভ এবং রিজভি একে অপরকে জানত। রাজনীতি আর অপরাধী শক্তির মধ্যে পার্থক্য আকাশের জন্য চ্যালেঞ্জ হতে পারে। তারা জানত আকাশ যদি এই পুরো শহরকে নিজের হাতে তুলে নিতে চায়, তবে সে তাদের সঙ্গে সম্মুখ যুদ্ধ চেপে ধরবে। কিন্তু তাদের মনে ছিল একটা চিন্তা, এমন কিছু করতে হবে যা আকাশকে জানিয়ে দেয় রাজনীতি তার জন্য কখনো অপরাধের অন্ধকার থেকে আলাদা হবে না।
শুভ যদিও একজন খুনি, কিন্তু রাজনীতির প্রতি তার মনোভাব ছিল প্রায় এক নতুন যুদ্ধের মতো। সে বুঝতে পারছিল আকাশ খানের রাজনৈতিক ক্ষমতা থেকে পুরো শহরকে মুক্ত করতে হলে তাকে তার দুর্বলতা খুঁজে বের করতে হবে। আর সেই দুর্বলতা ছিল তার অতীত অপরাধ জগৎ। শুভ এবং রিজভি দুজনেই জানতো একে অপরের সাথে লড়াই করে না তাদের শাসন শক্তিশালী করা সম্ভব হবে না। তবে আকাশ খান তাদের বিরুদ্ধে এমন এক কৌশল নিয়েছিল যা তাদের রাজনীতি এবং অপরাধ জগতের মধ্যে গোলযোগ সৃষ্টি করতে শুরু করেছিল। এবং তাদের সামনে ছিল এক নতুন চ্যালেঞ্জ, শুধু রাস্তায় মারামারি নয়, এই যুদ্ধটা হবে রাজনৈতিক সাপ লুডো, যেখানে ক্ষমতা আর প্রতিক্রিয়া সব কিছুই একেবারে পাল্টে যেতে পারে। শুভ এবং রিজভি জানতো আকাশ খান যে নতুন পথে প্রবাহিত হচ্ছে তার জন্য কেবল কঠোরতা নয়, একটি উপায় রাজনৈতিক চালাকি এবং নিজেদের ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করা। আকাশ খান এমপি নির্বাচিত হওয়ার পর সে তার ক্ষমতা আরও বিস্তৃত করতে শুরু করেছিল। শহরের শাসন ব্যবস্থা তার নতুন অবস্থান তাকে প্রচুর সুযোগ এনে দিয়েছিল। রাজনীতির অঙ্কনে নতুন জায়গা তৈরি করার জন্য আকাশে এখন পুরোপুরি অনুরূপ ধারণ করেছিল। ক্ষমতা এবং অপরাধের মধ্যে সেতু বন্ধন গড়ে তোলার মাধ্যমে আকাশ শহরের প্রতিটি কোণে তার প্রভাব বিস্তার করছিল। শুভ এবং রিজভি জানত আকাশ এখন তাদের শত্রু হতে যাচ্ছে, কারণ সে যদি পুরো শহরকে নিজের হাতে নিত তবে তারা আর কখনোই স্বাধীনভাবে কাজ করতে পারবে না। তবে আকাশের বিরুদ্ধে তাদের কৌশল ছিল একেবারেই ভিন্ন। তারা জানত শুধুমাত্র শক্তি বা সহিংসতা দিয়ে আকাশকে পরাস্ত করা যাবে না। তাদের পরিকল্পনা ছিল আকাশের পেছনে থাকা গ্যাংয়ের শক্তিকে তার রাজনৈতিক প্রভাব দিয়ে বিপর্যস্ত করে ফেলা। এমন সময় রিজভি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। সে আকাশের দুর্বলতা খুঁজে বের করার জন্য শহরের কিছু পুরনো রাজনৈতিক নেতা ও পুলিশ অফিসারের সঙ্গে যোগাযোগ করবে। সে জানত আকাশে অপরাধমূলক অতীত এবং বর্তমান রাজনৈতিক চালাকি, এই দুটোর মধ্যেই একদম সঠিকভাবে সেতুবন্ধন না করলে আকাশকে হারানো যাবে না। শুভ, যিনি খুনি হওয়ার পাশাপাশি ছিল একটি ভয়ঙ্কর কৌশলী ব্যক্তি, তার পরিকল্পনা ছিল কিছুটা আলাদা। সে জানত শুধু গ্যাংয়ের শক্তি দিয়ে আকাশকে হারানো সম্ভব নয়, বরং তাকে তার নিজের অপরাধমূলক কাজে ফাঁসিয়ে দেওয়া যাবে। শুভ পরিকল্পনা করলো আকাশের রাজনৈতিক দলের উপর আক্রমণ চালিয়ে তার বিরুদ্ধে দুর্নীতি এবং অপরাধের অভিযোগ তুলে আসবে। তবে এর জন্য তাকে প্রথমে কিছু গুরুত্বপূর্ণ দলীয় সদস্যকে নিয়ন্ত্রণ করতে হবে। শুভ ও রিজভি একসাথে তাদের শক্তিকে একীভূত করে শহরের অভ্যন্তরীণ দুর্নীতির তথ্য সংগ্রহ শুরু করলো। একে একে তারা আকাশের রাজনৈতিক মন্ত্রীরা ও শহরের প্রভাবশালী ব্যক্তিদের দখলে এনে তাদের উপর চাপ সৃষ্টি করতে লাগলো। আকাশ খান যতই শক্তিশালী হয়ে উঠছিল তত তার কিছু দুর্বলতা সামনে আসতে শুরু করেছিল। তার অতীত অপরাধের সম্পর্ক ছিল এমন এক ব্যক্তির সাথে যাকে সে বহুদিন আগে বিশ্বাস করেছিল। সেই ব্যক্তিটি, যার নাম ছিল সাইফুল, এখন তার বিরুদ্ধে কথা বলার জন্য প্রস্তুত ছিল। সাইফুল জানতো আকাশ একসময় তাকে প্রতারণা করেছে আর এখন সুযোগ পেয়েছে তার প্রতিশোধ নেবার। সাইফুলের কাছে আকাশের রাজনৈতিক ব্যর্থতার সমস্ত তথ্য ছিল, যা আকাশের জন্য মুশকিল হয়ে দাঁড়াতে পারে। একদিন শুভ এবং রিজভি তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করলো। তারা সাইফুলের সাহায্যে আকাশের দুর্নীতি এবং অপরাধমূলক কর্মকাণ্ডর সমস্ত প্রমাণ সংগ্রহ করলো এবং তা সংবাদ মাধ্যমে প্রকাশ করে দিল। আকাশের গ্যাংয়ের সহায়তায় সে যে কিভাবে অপরাধ জগতে নিয়ন্ত্রণ করেছে তা জানিয়ে দেওয়া হলো। আকাশের ক্ষমতা এবং রাজনৈতিক ভাবমূর্তির ওপর এটি ছিল এক বড় আঘাত। তার বিরুদ্ধে গ্যাং লিডার হওয়া, দুর্নীতি এবং রাজনৈতিক প্রভাবের অপব্যবহার, এগুলো সবই তার পতনের দিকে নিয়ে যাচ্ছিল। আকাশ খান এখন একেবারে কোণঠাসা হয়ে পড়েছিল। সে জানত তার বিরুদ্ধে পুরো শহর উঠে দাঁড়িয়েছে, তার গ্যাংয়ের লোকেরা বিক্ষুব্ধ হয়ে উঠেছিল, আর সে এখন তীব্রভাবে বিপদে পড়েছিল। তার জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। একদিকে তার অপরাধী বাহিনী, অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষ। এখন আকাশকে নির্ধারণ করতে হবে সে কি ক্ষমতার জন্য পুরোপুরি অপরাধী পথে ফিরে যাবে, নাকি সে তার রাজনীতিকে রক্ষা করার জন্য অপরাধ থেকে সরে আসবে। আকাশ খান
এখন পুরোপুরি চাপে পড়েছে। তার ক্ষমতা হাত থেকে যা কিছু বেঁচে ছিল তা এক একে ফসকাচ্ছিল। শুভ রিজভি তার বিরুদ্ধে একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিতে শুরু করেছিল। এখন রাজনীতি এবং অপরাধের সীমানা একদম সরল হয়ে গেছে। আকাশের জন্য কোনো পথ খোলা ছিল না। আকাশ এখন চুপ করে বসে থাকলো না। তার গ্যাংয়ের লোকেদের সঙ্গে আলোচনা করে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি আর তার ক্ষমতা হারাতে দেবেন না। তার রাজনীতির মঞ্চ নয়, তিনি আবার পুরনো কৌশলে ফিরতে চান, অপরাধের আড়ালে ক্ষমতা লাভ। এবার তিনি নিজের রাজনৈতিক দলকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে শুরু করলেন। একের পর এক সংবাদকে ক্রয় করে তার প্রভাব আরও বিস্তৃত করল। এসব করতে গিয়ে আকাশ শাসক শ্রেণীর মধ্যে এমন সব ব্যক্তির সাথে সম্পর্ক গড়ে তুলেছিল যারা তার অসৎ কাজগুলোতে সহায়তা করত। শুভ ও রিজভি জানত আকাশ এই পন্থায় ফিরে তাদের প্রতিরোধ করতে আরও কঠিন হয়ে পড়বে। কিন্তু একদিকে আকাশের অস্থিরতা তার গ্যাংয়ের মধ্যে বিভ্রান্তি তৈরি করছিল। গ্যাংয়ের একাধিক সদস্য আকাশের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল। এই সুযোগ শুভ ও রিজভি তাদের কৌশলে আরও শক্তিশালী করল। শুভ এবার আকাশের নিজের দলের মধ্যে ঢুকে পড়ল। তাকে রাজনীতির খেলায় তার দুর্বলতা খুঁজে বের করতে হবে। রিজভি এক একে দলীয় নেতাদের সাথে যোগাযোগ রেখে আকাশের পক্ষে থাকা এবং না থাকা লোকেদের মধ্যে বিভেদ তৈরি করলো। এর ফলে আকাশের দলীয় সঙ্গী বিরোধিতা এতটাই তীব্র হয়ে উঠল যে তারা এখন তার বিরুদ্ধে অবস্থান নিল। শুভ রিজভি মনে করেছিল এখন আর সময় নষ্ট করার কিছু নেই। তারা জানতো যদি আকাশকে তার দলের মধ্যেই ফাঁসানো যায় তবে সে নিজেই তার পতনের দিকে এগিয়ে যাবে। এভাবে এক রাতে তারা আকাশের দলের এক গুরুত্বপূর্ণ মিটিংয়ে ঢুকে পড়ল এবং সমস্ত পরিকল্পনা প্রকাশ করলো। এর মধ্যে আকাশের বিরুদ্ধে এমন কিছু তথ্য বের হয়ে এলো যা তার পতন নিশ্চিত করতে পারত। কিন্তু শুভ ও রিজভি চূড়ান্ত প্যাচে আকাশ একশেষে পাল্টা আক্রমণ চালালো। বিশ্বস্ত গ্যাং সদস্যরা একের পর এক তাদের প্রমাণ সমূহ ধ্বংস করে ফেলল। একজন মুশকিলের সময় আকাশের সঙ্গে গোপনে যুক্ত হয়ে গ্যাংয়ের সমস্ত গোপন তথ্য বের করতে সক্ষম হয়ে গেল, যেটা তার সমস্ত পরিকল্পনাকে ব্যর্থ করে দিল। তবে শুভ ও রিজভি হতাশ হয়নি। তারা জানত শেষ কথা বলবে তাদের পরিশ্রম এবং বাস্তবতা। আকাশের অপরাধী গতিপথের কারণে তাকে রক্ষা করার কোনো সুযোগ নেই। আকাশের ক্ষমতা একদম শূন্য হয়ে গেল যখন তার নিজ দলেরই সদস্যরা তার বিরুদ্ধে সাক্ষী দিল। আকাশের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়ে গেল। তার গ্যাংয়ের প্রায় সবাই এক একে ধরা পড়তে লাগলো। এতদিন যেসব মানুষের সামনে আকাশ ছিল অপরিহার্য, এখন তারা তাকে পরিত্যাগ করতে শুরু করেছে। তবে শুভ ও রিজভি জানতো যে রাজনৈতিক ক্ষমতার পাশাপাশি আকাশের গ্যাংয়ের শক্তি তাদের জন্য এখনও বিপদ হতে পারে। তার পুরনো গ্যাং সদস্যরা এখন আরও ক্ষুব্ধ হয়ে উঠছিল এবং তাদের পাল্টা আক্রমণ শত্রুর জন্য অপেক্ষা করছিল। তাই শুভ ও রিজভি প্রস্তুতি নিচ্ছিল এমন এক ভয়ঙ্কর সংঘর্ষের জন্য যাতে আকাশের গ্যাংকে চিরতরে শেষ করা যাবে। আকাশ খানের পতনের পর শহরে সাময়িক শান্তি নেমে এলেও সত্যিকারের ঝড় তখনও আসেনি। আকাশের গ্যাং দুর্বল হয়ে পড়লেও তার পুরনো অনুগত কিছু লোক এখনও প্রতিশোধের অপেক্ষায় ছিল। তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল আলিফ ও তার দল, যারা আকাশের সবচেয়ে বিশ্বাসঘাতক ছিল। আলিফ চুপচাপ ছিল না। সে জানত আকাশকে একা ফেলে রেখে পালিয়ে গেলে একসময় তাকেও শহর ছেড়ে পালাতে হবে। তাই সে আকাশের পতনের পরে নিজের একটি দল গঠন করে, কালো ছায়া। এরা ছিল শহরের সবচেয়ে ভয়ঙ্কর ভাড়াটে খুনি, যাদের প্রধান কাজ ছিল প্রতিশোধ নেওয়া। শুভ ও রিজভি বুঝতে পারছিল এই যুদ্ধে এখনও চূড়ান্ত অধ্যায় আসেনি। এক সন্ধ্যায় শুভ নিজেদের সেফ হাউসে ছিল। ফোনের স্ক্রিনে শহরের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করছিল। তখনই দরজায় 3টি টোকা পড়ল। কেউ এসেছে? শুভ ফিসফিস করে বলল। রিজভি তার পিস্তল টেনে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। হঠাৎ দরজা ভেঙে একটি গ্রেনেড ছোড়া হলো। সারাটা ঘর ধোঁয়ায় ভরে গেল। জানালার কাঁচ ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। শুভ দ্রুত মাটিতে লুটিয়ে পড়ল। মাথার উপরে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। ওরা আসছে। রিজভি চিৎকার করে উঠল, গুলি ছুটতে শুরু করলো। কালো ছায়ের সদস্যরা জানালা দিয়ে ছাদ দিয়ে দরজা ভেঙে প্রবেশ করছিল। তাদের মুখ ঢাকা, হাতে আধুনিক অস্ত্র। তারা কাউকে জীবিত রাখার জন্য আসেনি। রিজভি আর শুভ দুজনেই নিজেদের অস্ত্র হাতে নিল। সেখানে শুরু হলো ভয়ঙ্কর সংঘর্ষ। শুভ একটা টেবিল উল্টে ফেলে কভার নিল। এক হাতে পিস্তল, অন্য হাতে শটগান।
প্রথম গুলিতেই একজন আক্রমণকারী পড়ে গেল। রিজভি তার ডান পাশে দাঁড়িয়ে থাকা দুজনকে একসঙ্গে গুলি করলো। তাদের শরীর ছিটকে পড়লো দেওয়ালে। একজন মুখোশধারী শুভর পেছন থেকে ছুরি নিয়ে আক্রমণ করছিল। ঠিক তখনই শুভ উল্টো ঘুরে তার কপালে একটি গুলি চালিয়ে দিল। আলিফ নিজে সামনে এসে দাঁড়ালো, তার হাতে স্বয়ংক্রিয় রাইফেল। তোর দিন শেষ শুভ। শুভ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখের সামনে কয়েকটি মৃতদেহ ছড়িয়েছিল। দোয়ার মাঝে আলিফের মুখ হালকা দেখা যাচ্ছিল। তুইও আকাশের মতো শেষ হবি? শুভ শান্ত কণ্ঠে বলল। আকাশের মতো? ও ছিল বোকা, আমি নই। আলিফ বলে গুলি ছুড়ে দিল। শুভ দ্রুত পাশ কাটিয়ে একটা কাজ ভেঙে বাইরে বেরিয়ে গেল। রিজভিও অন্য পাশ দিয়ে দৌড় দিল। গুলি ছুটছিল চারিদিক থেকে, যেন শহরটা এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। শুভ আর রিজভি জানতো এই যুদ্ধে তারা পালিয়ে বাঁচতে পারবে না, তাই পাল্টা আক্রমণের জন্য পুরো প্ল্যান তৈরি করলো। রাতে শুভ আর রিজভি সরাসরি আলিফের গোপন আস্থানে হামলা চালালো। পুরো দল প্রস্তুত ছিল। একদিকে কালো ছায়ার আত্মঘাতীরা আর অন্যদিকে শুভ রিজভির দল। একটি পরিত্যক্ত কারখানায় রাতের অন্ধকারে শুরু হলো রক্তক্ষয়ী লড়াই। বোমার বিস্ফোরণ, গুলির শব্দ, ছুরি চালানোর কর্কশ আওয়াজে কারখানা কেঁপে উঠছিল। রিজভির সামনে এসে আলিফের এক বিশ্বস্ত লোককে গুলি করলো। সে লুটিয়ে পড়ল রক্তাক্ত হয়ে। শুভ দৌড়ত পিছন থেকে এসে আলিফের কাঁধে ছুরি বসিয়ে দিল। আলিফ চিৎকার করে উঠল, কিন্তু শুভ তাকে ছাড়ল না। তুই শেষ। শুভ ফিসফিস করলো। তারপর এক মুহূর্তে তার কপালে বন্দুক রেখে টিকার টেনে দিল। আলিফ মারা গেল। কালো ছায়ার পতন হলো। শহর এবার সম্পূর্ণ শুভ ও রিজভির নিয়ন্ত্রণে। কিন্তু শুভ জানত এই ক্ষমতা অস্থায়ী। যদি সে সত্যি শহরটাকে তার মতো করে পরিচালনা করতে চায়, পুরো শহর তাদের হাতে। তাদের নাম শুনলে অপরাধ করা বাদ দেয়। মায়েরা শিশুদের শুভ নামে বলে ঘুম পাড়াতো। শুভ জানত যদি শহরকে নিজের নিয়ন্ত্রণে রাখতে হয়, তবে শুধু রিজভি আর তার কয়েকজন বিশ্বাসযোগ্য লোক দিয়ে সেটা সম্ভব হবে না। তাদের দল বড় করতে হবে, আর সেটা করতে গেলে পরিকল্পনা দরকার। এক সন্ধ্যায় রিজভি আর শুভ পূর্ণ এক পরিত্যক্ত গুদামে বসে গ্যাংয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিল। আমাদের দ্রুত মেম্বার বাড়াতে হবে। শুভ এবার গম্ভীর স্বরে বলল, এখনই সময় শক্তিশালী হওয়ার, নইলে অন্য কেউ এসে আমাদের শেষ করে দেবে। রিজভি সিগারেটে ধোঁয়া ছেড়ে বলল, কিন্তু কিভাবে? সবাই কি আমাদের সাথে যোগ দেবে? শুভ একটু হাসলো। পদ্ধতি আছে, ভয় দেখিয়ে লাভ নেই, আর ক্ষমতা প্রদর্শন করে। গ্যাং সম্প্রসারণের পরিকল্পনা, ছোট গ্যাংগুলো দখল। শুভ প্রথমে শহরের ছোট ছোট গ্যাংগুলোকে চিহ্নিত করলো, তাদের নেতাদের কাছে বার্তা পাঠালো। যদি বেঁচে থাকতে চাও তবে আমাদের দলে যোগ দাও, না হলে তোমার গ্যাং শেষ হয়ে যাবে। অনেকেই প্রথমে ভয় পেয়ে রাজি হয়নি, কিন্তু যখন প্রথম গ্যাংকে ধ্বংস করে তাদের সেরা লোকগুলোকে নিজেদের দলে টেনে নেওয়া হলো, তখন বাকিরাও বুঝলো শুভদের সাথে না থাকলে মৃত্যু নিশ্চিত। ভয় ও প্রতিশোধের খেলা। শহরে কিছু উঠতি অপরাধী ছিল যা শুধু টাকার জন্য কাজ করত। তাদের সামনে দুটি অপশন রাখলো। আমাদের হয়ে কাজ করো, তাহলে টাকা আর নিরাপত্তা পাবে, না হলে তোমার জায়গায় কবরস্থান। এত দূর তো কয়েক ডজন নতুন মুখ দলে যোগ দিল। তাদের প্রশিক্ষণ দেওয়া হলো কিভাবে নিশ্চিহ্নভাবে অপরাধ করতে হয়। শুভ জানত শহর নিয়ন্ত্রণ করতে হলে আইন শৃঙ্খলা বাহিনীকেও নিয়ন্ত্রণ করতে হবে। কিছু দুর্নীতিগ্রস্ত অফিসারদেরকে ঘুষ দিয়ে তাদের পক্ষে নিয়ে নেওয়া হলো। এখন থেকে গ্যাংয়ে কেউ ধরা পড়লে কয়েক ঘন্টার মধ্যে ছাড়া পেয়ে যাবে। এক রাতে রিজভি জানতে পারল যে এক পুলিশ অফিসার তাদের বিরুদ্ধে কেস তৈরির চেষ্টা করেছে। শুভ নিজে গিয়ে সেই অফিসারকে বলল, তুমি আমাদের সাথে থাকলে কোটি টাকা পাবে, আর যদি বিপক্ষে যাও তাহলে তোমার পরিবারের শেষ রাত হতে যাবে। পরের দিনই সেই অফিসার তাদের দলের হয়ে কাজ শুরু করলো। শুভ ও রিজভি শহরের বড় অফিসারদের কাছ থেকে মাসোহারা আদায় করতে শুরু করলো। প্রথম দিকে কেউ রাজি হচ্ছিল না, কিন্তু যখন কয়েকজন ব্যবসায়ী দোকান জ্বালিয়ে দেওয়া হলো, তখন সবাই মেনে নিল। তারা বুঝলো গ্যাংয়ের সাথে থাকলে ব্যবসা নিরাপদ থাকবে। একদিন শুভ সিদ্ধান্ত নিল শহরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী গ্যাং লিডার রাশিদকে সরিয়ে দেবে। রাশিদের গ্যাং রাতের বেলা এক ক্লাব পার্টি করছিল। হঠাৎই শুভ লোকেরা সেখানে হামলা চালালো। গুলি ছুটল, আতঙ্ক ছড়িয়ে পড়ল। কয়েক মিনিটের মধ্যেই রাশিদকে টেনে বের করা হলো। শুভ তার সামনে গিয়ে বলে, এই শহর এখন আমাদের,
তুমি হয় এখান থেকে চলে যাও, নয়তো তোমার লাশ এখানে থাকবে। রাশেদ বাধ্য হয়ে শহর ছেড়ে পালালো। বাকিরা বুঝে গেল নতুন শক্তি কারা। পরবর্তী কয়েক মাসে শুভ ও রিজভির দল এতটাই বড় হলো যে শহরের বেশিরভাগ অপরাধ তাদের হাতেই কেন্দ্রীভূত হয়ে গেল। শুভর কথায় সবাই এক হয়ে গেল, কারণ সে শুধু ভয় দেখাতো না, বরং গ্যাংয়ের লোকেদের জীবনও বদলে দিত। সে বলতো, যদি শক্তিশালী হও তবে কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না, যদি দুর্বল হও তবে সবাই তোমাকে গিলে ফেলবে। এভাবে ধীরে ধীরে শুভ ও রিজভি পুরো শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিল আর নতুন এক অপরাধ সাম্রাজ্য গড়ে তুলল। কিন্তু আসল যুদ্ধ এখনও বাকি। শুভ তাকে আন্ডারগ্রাউন্ডে যত মিটিং মিছিল, অন্য লোকদের সাথে কথাবার্তা সব কিছু শুভ শিখিয়ে দিত, রিজভি পালন করত। এমনভাবে চলতে থাকলে হঠাৎ করেই আইনমন্ত্রীর সাথে ঝামেলা হয়ে যায় আর কিভাবে যেন শুভর ফটো পেয়ে যায়, যার কারণে আমাকে আক্রমণ করে। এর পরেরটুকু তো জানেন। এবার আসুন বর্তমানে। পরের দিন সকালে আবার নেহার সাথে খাইতে গেলাম। তখন বলল, শোনো, তুমি আমার একটা কাজ করে দিবা। কি কাজ? তুমি রিজভি ভাইকে বলে আমাকে তাদের যে কাজ করে না তাকে আমাকে সাথে নিতে বলবেন। আমি বলবো না। রিজভিকে ডেকে আনি, আপনি কথা বলেন, আমি মাথা নড়াবনি। পরে রিজভিকে ডেকে আনা হলো। ওর সাথে কথা বলে নেহার গ্যাং আমার গ্যাংয়ের সাথে মিশে গেল। এতে আমার গ্যাং ও নেহার গ্যাং দুইটাই শক্তিশালী হয়ে গেল। সেদিন রাতে শুয়ে ভাবছি নেহাকে নিয়ে। রাতে নিঃশব্দে শুয়ে শুয়ে আমি কল্পনা করছিলাম নেহাকে। তার চুলের কমলতা যেন মৃদু মাখানো রেশম, যার মধ্যে খুঁজে পাওয়া যায় অজানা রহস্য। আর তার ঠোঁট যেন রক্তিম গোলাপের পাপড়ি, যার প্রতিটি হাসি হৃদয়ের অমর প্রভাব ফেলে। চোখ বন্ধ করলে মনে হয় সেই হাসির আলোয় আমি হারিয়ে যেতে চাই। আর সময় যেন এক মুহূর্তেই থেমে থাকে, শুধু নেহার সান্নিধ্যে। রাতে যখন আমি চোখ বন্ধ করি ঘুমাতে পারি না। বারবার নেহার মুখ চোখের সামনে ভেসে আসে, তার হাসি, তার মিষ্টি চোখের কোণ যেন অন্ধকারে মাধুরী হয়ে ছড়িয়ে পড়ে। মনে হয় তার মুখের প্রতিটি রেখা, প্রতিটি চোখের দৃষ্টি আমার হৃদয়ে গভীর ছাপ রেখে যাচ্ছে। আমি কেবল তাকে ভাবছি, তার প্রতিটি মুহূর্তের প্রতি ডুব দিতে চাই, যেন সেই সৌন্দর্য কখনো মুছে না যায়। রাতে ঘুম আসেনি। বারবার নেহার মুখ চোখে ভেসে আসছিল, তার হাসি, তার চোখের ঝিলমিল যেন অন্ধকারে আলো হয়ে উঠেছে। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। ভোরের প্রথম আলোয় ঠিক সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম এটি আর দেরি না করে বলে ফেলতেই হবে। পরের দিন সকালে তার সামনে দাঁড়িয়ে আমি বললাম, তোমার চোখের ঝিলমিলিতে যেন হারিয়ে যায় সব কিছু। তোমার হাসির মিষ্টিতেই আমার পৃথিবী যেন ফুলে ওঠে। তোমার চুলের মৃদু ঝলকে প্রতিটি দিন হয়ে ওঠে রঙিন। তোমার সঙ্গেই কাটাতে চাই প্রতিটি সেকেন্ড, প্রতিটি ক্ষণ। তুমি যদি আমার হয়ে যাও তাহলে এই জীবনে হবে সোনালি। তোমাকে ভালোবাসি আমি। নেহা ঠাস করে গালের উপর বসিয়ে দিল আর বলল, আমার জীবন এই আছে এই নাই, আমি কিভাবে তোমাকে ভালোবাসবো বলো? আর তোমার সাহস তো কম না, তুমি আমাকে প্রপোজ করো। আসলে যেটা আমার ভালো লাগে ওটাই করি আমি। তোমাকে আমি ভালোবাসি, এটা বলে দিলাম। নেহা কিছু বলবে তখনই আতঙ্কিত হামলা হলো নেহার বাড়িতে। নেহার লোকসহ সবাই ভয় পেয়ে গেছে। চারপাশে ধোঁয়া আর বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে। নেহা ঠান্ডা মাথায় চারিদিকে স্ক্যান করলো। এটা কোনো সাধারণ হামলা নয়, বরং কেউ পরিকল্পনা করে এই এলাকা দখল করতে এসেছে। পিস্তল হাতে নিয়ে ধীরে ধীরে দরজার আড়াল থেকে বেরিয়ে এলো সে। তোর এত বড় সাহস! নেহার গলা হিমশীতল হয়ে উঠল। সামনে দাঁড়িয়ে আছে আরেকজন ভয়ঙ্কর মাফিয়া, রাফি। তার চোখে তীব্র প্রতিশোধের আগুন, হাতে একটা সিলভার রিভলভার চকচক করছে। এলাকার রানী হবার খুব শখ ছিল তাই না? রাফি দাঁত কিঞ্চিত বের করে আবার বলল, আজ তো রাজত্ব শেষ। নেহা এক মুহূর্ত দেরি করল না, সরাসরি গুলি চালিয়ে দিল। রাফি দ্রুত পাশ কাটিয়ে পিলারের আড়ালে চলে গেল। দুজনের মধ্যে ভয়ঙ্কর গুলি বিনিময় শুরু হলো। দেওয়াল ফুটো হয়ে যাচ্ছে, স্যান্ডেলিয়ার ভেঙে পড়ছে, টেবিলে উল্টে যাচ্ছে।
একটা মুহূর্তে রাফির সামনে লাফিয়ে এলো, এক হাত নেহার হাত চেপে ধরে অন্য হাতে বন্দুক তুলল, কিন্তু নেহা নিজেকে ছাড়িয়ে এক লাথি মারল রাফির পেটে। রাফি পিছিয়ে গেল, তবুও সামলে নিয়ে হাসলো। বাহ, আজকেও হার মানবি না তাই না? নেহা এবার হাসলো, কিন্তু সেই হাসির মধ্যে ছিল তীব্র আগ্রাসন। আমি কখনোই হার মানি না রাফি। তারা দুজন আবার মুখোমুখি হলো। চারিদিকে তীব্র গুলি চড়াছড়ি চলছে, কিন্তু আজ এখানে কেউ কাউকে সহজে ছাড়বে না। এদিকে আমি লুকিয়ে রিজবিকে ফোন দেই। রিজবি কাছেই ছিল। এদিকে নেহা রাফির দিকে বন্দুক তাক করেছিল, কিন্তু মুহূর্তেই অসাবধানতায় রাফি ভয়ানক গতিতে সামনে এসে নেহার হাত চেপে ধরল। নেহা মুক্ত হওয়ার চেষ্টা করলো, কিন্তু রাফি দ্রুত তার পিস্তল কেড়ে নিল আর এক ধাক্কায় তাকে দেওয়ালের সঙ্গে চেপে ধরল। এতদিন বেঁচেছিলি কপালের জোরে নেহা। রাফি কাঁধে বন্দুক রেখে ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে বলল, কিন্তু আজ তোর সময় শেষ। নেহার চোখে আগুন নিয়ে তাকালো। তুই জানিস না আমি তোর হাতে মরার জন্য হই নাই। রাফি আরও শক্ত করে নেহাকে চেপে ধরল, কিন্তু হঠাৎ বাইরে গাড়ির বিকট আওয়াজ শোনা গেল। কয়েকটা ভালো এসইউভি এসে থামলো নেহার বাড়ির সামনে। আমি বাইরে গিয়ে পোশাক ও মুখোশটা পরে নিলাম। কিছু লোক বন্দুক হাতে পেরিয়ে এলো, তাদের মাঝে ধীর পায়ে এগিয়ে এলো এক তরুণ শুভ। আরে রাফি ভাই, এত সহজে কি নেহাকে নিয়ে চলে যাবেন? শুভ ঠান্ডা গলায় বলল, তার ঠোঁটের কোণে একটা আত্মবিশ্বাসী হাসি। রাফি একটু পিছিয়ে গেল, চোখ সরু করে শুভর দিকে তাকালো। মাস্কে লেখা শুভ রহমান। রাফি শুভকে দেখে থ হয়ে গেল। কিছু বলার আগে 1 সেকেন্ডের মধ্যে শুভর দল গুলি চালানো শুরু করলো। পুরো বাড়ি যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। গুলি, ধোঁয়া আর চিৎকারে চারপাশ ভরে উঠল। রাফি দূরত্বে সে শুভর পায়ে ধরে বলল, আমার ভুল হয়ে গেছে। নেহা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার লোক রফিকে বাইরে নিয়ে গেল। তখন দরজা দিয়ে রেজবি আসলো। নেহাকে বললাম, শুভ গ্যাং, আমার দলের লোককে আমরা একভাবে সাহায্য করি, এটা বলে আমি রেজবিকে নিয়ে বাইরে গেলাম আর রেজবিকে পাঠিয়ে দিলাম। এদিকে নেহা সব লাশ উল্টিয়ে উল্টিয়ে আমাকে মানে শুভকে খুঁজতেছে, কারণ হামলার সময় আমিও ছিলাম, কিন্তু সে ভেবে নিয়েছে মারা গিয়েছি। সে মেঝেতে বসে আছে। এদিকে নেহার উত্তরবঙ্গের সব লোক এসে গেছে, আর নেহা নিশ্চুপ হয়ে মেঝেতে বসে আছে। আর তখন শুভ বাহির থেকে ঘরের দরজা থেকে আছে। শুভকে তার লোক চিনে নাই, তাই রুমের ভেতর যেতে দিতেছে না। শুভ নেহাকে ডাক দিল। শুভর কণ্ঠ শুনে নেহা যেন স্বয়ংবিদ ফিরে পেল, দৌড়ে শুভর কাছে আসলো আর শুভকে জড়িয়ে ধরলো আর গালে চুম্মা খেতে লাগলো। আমি অবাক হয়ে গেছি। ধীরে ধীরে পরিবেশ ঠান্ডা হলো। নেহা আবার শুরু করলো উত্তরবঙ্গের হত্যাকাণ্ড। রাত গভীর হলে শহরের নিস্তব্ধতা নেমে আসে, কিন্তু উত্তরবঙ্গের আকাশে সেই রাত নেমেছিল রক্তের গন্ধ নিয়ে। একের পর এক জেলা জ্বলছে আতঙ্কে, আর তার কারণ একটাই, নেহা। যারা একসময় তার গ্যাংকে ছোট করে দেখত, যারা তাকে ধ্বংস করতে চেয়েছিল, তাদের জন্য শুরু হয়েছে এক ভয়াবহ তাণ্ডব। নেয়ার প্রতিশোধ শুরু হয়েছে, আর এই খেলা শেষ হবে তখনই, যখন শেষ শত্রুটিও মাটিতে লুটিয়ে পড়বে। প্রথম হামলা, শিকারের শুরু, প্রথম জেলা, প্রথম রাত। শহরের সব থেকে ক্ষমতাধর গ্যাংয়ের লিডার, যে একসময় নেহাকে অবজ্ঞা করেছিল, আজ তার রাজত্বে নেমে এলো মৃত্যু। রাতের অন্ধকারে সহস্র নেহার গ্যাং ঝাঁপিয়ে পড়ল, একে একে সবাইকে কেটে ছিঁড়ে শেষ করে দিল। কারো হাত কাটা, কারোর গলা দড়িতে ঝোলানো, কেউ বা বুলেটের ঝড়ের নিচে রক্তে লুটিয়ে পড়ল। পরের দিন সকালে শহরবাসী দেখল পুরো গ্যাং নিশ্চিহ্ন। দেওয়ালে রক্ত দিয়ে লেখা, শিকার শুরু হয়েছে। দ্বিতীয় জেলা, ভয়ঙ্কর বার্তা। নেহা থামলো না, পরবর্তী জেলায় প্রবেশ করলো যেন মৃত্যুদূতের মতো। এবার আরও নির্মমতা। প্রতিটা শত্রুর ঘরে আগুন দেওয়া হলো। কেউ ঘুমের মধ্যে পুড়ে মরল, কেউ পালাতে গিয়ে নেহের গ্যাংয়ের গুলিতে ঝাঁঝরা হয়ে গেল। ঘরের অলিতে গলিতে ঝুলছিল লাশ, রাস্তার মাঝে উপড়ে রাখা মাথা, শরীর থেকে বিচ্ছিন্ন হাত পা। পুলিশের কাছে কোনো ক্লু নেই, শুধু জানা যাচ্ছে একটি নাম, নেহা। তৃতীয় জেলা,
দানবীয় রূপ। প্রতিশোধের এবার নেহার টার্গেট ছিল সেই সব পুলিশ অফিসার আর গুপ্তচর যারা তার বিরুদ্ধে কাজ করেছিল। নেহা জানতো শুধু গ্যাং শেষ করলে চলবে না, তাদের রক্ষাকারীদেরও শেষ করতে হবে। তাই এক রাতে পুলিশের হেডকোয়ার্টারকেই সরাসরি হামলা। নেহা এবং তার গ্যাং মুখোশ পরে প্রবেশ করলো ভিতরে, সবাইকে এক একে হত্যা করলো। অফিসারদের গলা কেটে ফুটপথে ফেলে দেওয়া হলো আর তাদের মৃতদেহ দিয়ে লেখা হলো বেঈমানদের জন্য উপহার। চতুর্থ জেলা, রক্তের রাজত্ব। এবার নেহা তার সব থেকে শক্তিশালী শত্রুর দিকে এগিয়ে গেল। এরা ছিল বিশাল এক ড্রাগ সিন্ডিকেট যারা নেহার দলকে একসময় নিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল, কিন্তু এবার তাদের পালানোর কোনো পথ নেই। নেহার গ্যাং চারিদিক থেকে আক্রমণ করলো, বিশাল বাড়িতে আগুন ধরিয়ে দিল। ভিতরে থাকা সবাই দগ্ধ হয়ে চিৎকার করতে লাগলো। কেউ জানালার দিকে ছুটে আসতেই গুলিতে ঝাঁঝা হয়ে গেল। কেউ পালানোর চেষ্টা করতে নেহার হাতে ছুরি ঢুকে গেল তার গলায়। সর্বাসী সকলে শুধু ধ্বংস স্তূপ আর পোড়া লাশের স্তূপ দেখল। পঞ্চম জেলা, শেষ প্রতিশোধ, শেষ লড়াই। এই শহরে আছে সেই ব্যক্তি যে একসময় নেহাকে হত্যা করতে চেয়েছিল। সে জানে নেহা আসবে, কিন্তু তাও সে নিজেকে বাঁচাতে পারবে না। এক রাতে এক দানবের আগমন। নেহা নিজের হাত কেটে ছিঁড়ে শেষ করলো তার সব থেকে বড় নেহা নিজের হাতে কেটে ছিঁড়ে শেষ করলো নিজের সব থেকে বড় শত্রুকে। তার গলা কেটে রক্তে হাত ভিজিয়ে লিখল, নেহার রাজত্ব শুরু হলো। রাজত্ব দখল করে এবার নেহাও শুভের মতো রোমান্টিক হয়ে গেল। রক্তের রাজত্ব শেষ হয়েছে। নেহা এখন শুধু একজন ভয়ঙ্কর নেত্রী নয়, সে উত্তরবঙ্গের একমাত্র শাসক। কেউ আর তার সামনে মাথা তুলতে সাহস পায় না। যে শহর একসময় ভয় আর মৃত্যুতে ঢেকে গিয়েছিল, আজ সেখানে উৎসবের আমেজ। কিন্তু সবচেয়ে বড় বিস্ময় তখনই এলো যখন নেহা ঘোষণা করলো সে বিয়ে করতে চলেছে। নেহার বিয়েটা হলো আলাদা মাত্রায়। গোটা উত্তরবঙ্গে সবচেয়ে বড় প্রাসাদের আয়োজন করা হলো। একসময় যাদের নাম শুনলেই মানুষ ভয় পেত, তারাই আজ নেহার জন্য বিলাসী আসর সাজালো। সোনার পান্নায় সজ্জিত মণ্ডপ, চারপাশে আলোকসজ্জা, আতশবাজির রোশনাই সত্যিকারের রানীর মতোই নেহা প্রবেশ করলো। শুভ ছিল সাদাসিধে, কিন্তু সেই রাতেও সে একদম রাজপুত্রের মতো সেজেছিল। কেউ বিশ্বাস করতে পারছিল না যে নেহা যাকে সবাই মৃত্যুদেবী বলে জানত, সে এতটা কোমল লাগতে পারে। শুভর হাতে হাত রেখে নেহা প্রথমবার অনুভব করলো প্রতিশোধের পরেও জীবন থেকে ভালোবাসা মুছে যায় না। নেহা নিজে চেয়েছিল পুরো উত্তরবঙ্গে উৎসবের আলোয় ভরে উঠুক, তাই হাজার হাজার মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। শহরের অলিতে গলিতে ফানুস উড়ছিল আর বাতাসে বাজছিল বিয়ের শঙ্খধ্বনি। বিয়ের পর রাত গভীর হলো। নেহা আর শুভ একসাথে নিজেদের কক্ষে প্রবেশ করলো। ঘরটা ছিল স্বপ্নপুরী, শুধু মোমের আলো, সুগন্ধি ফুলে ভরা বিছানা আর বাইরে মৃদু বাতাস বইছে। নেহা শুভর দিকে তাকিয়ে হাসলো। তার সেই ঠান্ডা ভয়ঙ্কর চোখে আজ উষ্ণতা। শুভর কাছে এসে হাত ধরলো। তুমি কি কখনো ভেবেছিলে এমন জীবন হবে? শুভ ফিসফিস করে জিজ্ঞেস করলো। নেহা মাথা নাড়িয়ে বলল, না, আমি ভেবেছিলাম রক্ত ছাড়া আমার জীবনে কিছুই থাকবে না। শুভ তার কপালে একটা আলতো চুমু খেলো। এখন থেকে শুধু ভালোবাসা থাকবে। আর কিছু বলল না। শুধু শুভকে জড়িয়ে ধরল। একসময় যে হাত কেবল প্রতিশোধের জন্য উঠত, আজ সেই হাত শুভর বুকে রাখলো ভালোবাসার আশ্রয় খুঁজে। সেই রাত ছিল নতুন শুরুর রাত, প্রতিশোধের শেষ, রাজত্ব স্থির। এদিকে রিজভি কল দিয়ে বলল, ভাই, সব জেলায় তো আমাদের দখলে, আমাদের রাজত্ব চালাতে পারবো, কিন্তু শুধু একটা বিভাগ আছে, ওইটাই দখল করেছে হাসু ভাই। সেখানে পাহাড়ি এলাকা তো, তাই ওদের সাথে পেরে ওঠে না কেউই। এর আগে আমি লোক পাঠিয়েছিলাম, কিন্তু তাকে মেরে ফেলেছে। এরপর আমি যাই করার কথা বলার জন্য আমাকে হুমকি দেয়। কি করব বলো? আমাকে ভাবতে দে, তোর ভাবিকে নিয়ে হানিমুনে যাব। শুনলাম ওখানে সাজেক নামের একটা জায়গা অনেক সুন্দর। বুঝতে পেরেছি। আমি বাইরে এসে নেহাকে বললাম, জানো, চলো না হানিমুনে যাই, একটু ঘোরাঘুরি করি, ভালো লাগবে। নেহা প্রথমে না করলেও তাকে আর কিছুক্ষণ বলায় সে রাজি হলো। পরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কোনো সাপোর্ট নিলাম না, কারণ কোনো ভয় নাই নেহার। সব সিটি যেগুলো মাফিয়া আছে তারা সবাই শুভ গ্যাংয়ের সাথে জড়িত, আর নেহা হলো সেই গ্যাং সদস্য। কে কি বলবে?
রাতে গাড়িতে চড়ে যখন খাগড়াছড়ির থেকে সাজেকের পথে রওনা দিলাম, তখন রাস্তার দুপাশে শুধু পাহাড় আর বন। রাত যত গভীর হচ্ছিল, বাতাস তত ঠান্ডা হয়ে যাচ্ছিল। চারদিকে নিস্তব্ধতা, শুধু গাড়ির গম্ভীর শব্দ আর মাঝে মাঝে পাহাড়ের পাখিদের ডাক। সকালবেলা যখন সাজেকে পৌঁছালো, তখন সূর্যের আলো পাহাড়ের চূড়া ছুঁয়ে দিতে শুরু করেছে। কিন্তু নেহা অবাক হয়ে দেখলো পুরো সাজেক ঢেকে আছে সাদা মেঘে, যেন কেউ তুলার পাহাড় সাজিয়ে রেখেছে। সে হেসে উঠল। এটা কি স্বপ্ন? কংলাক পাহাড়ের চূড়ায় উঠে চারপাশে তাকিয়ে তার মনে হলো সে আকাশের কাছাকাছি এসে গেছে। নিচে তাকাতে শুধু মেঘের রাজত্ব, মাঝে মাঝে সবুজ পাহাড়ের চূড়া উকি দিচ্ছে। সূর্যের আলো যখন মেঘের উপরে পড়ছে, তখন মনে হচ্ছে রূপকথার কোনো এক রাজ্যে চলে এসেছে। নেহা হাত বাড়িয়ে মেঘ ছুঁতে চাইল, কিন্তু সে ধরা দিয়ে না। হালকা বাতাসের সাথে মেঘ এসে তার গায়ে স্পর্শ করে চলে গেল। এই অনুভূতি বলে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। রাতে পাহাড়ি কটেজের বারান্দায় বসে সে চাঁদের আলোয় সাজেকের সৌন্দর্য দেখছিল। চারপাশে নীরবতা, দূরে পাহাড়ের গায়ে লালচে আভা আর পাহাড়ি মানুষের মিষ্টি গান। সব মিলিয়ে মনে হচ্ছিল এই জায়গাটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। যদি সারা জীবন এখানেই থাকতে পারতাম। সাজেকের মেঘ, পাহাড় আর সেই শান্ত পরিবেশ যেন তার মনে সব ক্লান্তি দূর করে দিল। সে বুঝল প্রকৃতির সৌন্দর্য আসলে একটা জাদু, যা মানুষের মনকে বদলে দিতে পারে। সাজেক শুধু একটা জায়গা নয়, এটা এক অনুভূতি। 2 দিন থেকে ঢাকায় আসলাম। নেহাকে বললাম আমরা ঢাকাতে থাকি। নেহা সম্মতি দিল। নেহাকে নিয়ে বাড়িতে গেলাম। বাড়ি দেখে নেহা তো অবাক। বাড়ির চারপাশ সবুজে ঘেরা, প্রতিটি কোণে রঙিন ফুলের গাছ, নারকেল, সুপারি ও আম গাছ দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। পূর্ব দিকের বাগানে শিমুল আর কৃষ্ণচূড়ার গাছ বসন্তের রং ছড়ায়, আর পশ্চিম দিকে ছোট্ট পুকুরে স্বচ্ছ জল বিকেলের আলোয় সোনালি হয়ে ওঠে। দক্ষিণ দিকে রাস্তার পাশ দিয়ে সারি সারি কাঁঠাল গাছ, সেখানে বসে দুপুরের সময় শিশুরা খেলা করে। বাড়ির সামনে রয়েছে একটি বড় উঠোন, যেখানে সন্ধ্যার সময় সবাই একত্র হয়ে গল্প করত। বাড়ির প্রবেশদ্বারে সুন্দর একটি কাঠের ফটক, যার উপরে মাধবীলতার লতা জড়িয়ে আছে। বাড়ির ভেতরেও একইভাবে নান্দনিকতা ছড়িয়ে আছে। প্রশস্ত বারান্দা, যেখানে বসার জন্য রয়েছে বেতের চেয়ার আর ছোট্ট ফুলের টব। প্রতিটি ঘরে রোদ হাওয়া ঠিকভাবে আসার জন্য বড় বড় জানালা, সেগুলোর পর্দা বাতাসে দোল খায়। ড্রয়িং রুমে দেওয়ালে ঝুলছে গ্রামীণ জীবনের দৃশ্য আঁকা কিছু ছবি, যা বাড়ির পরিবেশকে আরো উষ্ণ করে তুলেছে। রান্নাঘর সবসময় সুগন্ধে ভরা, আর খাওয়ার ঘরের জানালা দিয়ে দেখা যায় উঠানের গাছপালা। বাড়ির ছাদটাই সবচেয়ে সুন্দর, সেখানে বসার জন্য রাখা হয়েছে আরামদায়ক চেয়ার। চারপাশে ছোট বড় টব ভর্তি গাছপালা। সন্ধ্যার পর ছাদে বসে আকাশের তারা গোনা, নিচে সবুজ গাছপালা দোল খাওয়া দেখতে দারুণ লাগে। এইভাবে প্রতিটি কোণে সৌন্দর্য ছড়িয়ে আছে, যা মনকে প্রশান্তি দেয়। আর বাড়ির পুরো এরিয়া জুড়েই দেওয়াল এবং কিছু দূর পর একটা ছোট ঘর, যেখানে পাহারাদার দাঁড়িয়ে আছে হাতে গুলি নিয়ে। সবকিছু দেখে নেহা একেবারে থ হয়ে আছে। পরে রিজভি ভাবি বলে সম্বোধনা জানালো। খাবার খেতে বসলো, সবাই একসাথে খেলো। নেহা শুভ এর রুমে গেল। শুভ রিজভির সাথে সাদে গেল। এবার আক্রমণ করবে হাসু ভাইয়ের সব গোপন আস্থানা। শেষ তার গোপন অভিযান পরিকল্পনা। হাসু ভাইয়ের মোট 50টি আস্থানা রয়েছে, যা পাহাড়ের গভীরে এবং জঙ্গলের ভেতরে অবস্থিত। প্রতিটি আস্থানে 40 জন করে লোক অবস্থান করেছে। অভিযানের জন্য প্রয়োজনীয় জনবল। প্রতিটি আস্তানা দখল করতে প্রয়োজন হবে 80 জন করে আক্রমণকারী বাহিনী, 5 জন স্নাইপার স্পেশালিস্ট। মোট জনবহলের হিসাব 4000 জন আক্রমণকারী বাহিনী, 250 জন স্নাইপার স্পেশালিস্ট। মোট প্রয়োজনীয় জনবহল 4250 জন যোদ্ধা সংগ্রহের জন্য দ্রুত বিশ্বস্ত সূত্রগুলোতে খবর পাঠানো হচ্ছে। প্রত্যেক যোদ্ধাকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হবে, যাতে তারা নির্দিষ্ট কৌশলে একসঙ্গে হামলা চালাতে পারে। অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ নিশ্চিত করতে হবে। প্রতিটি দলে হালকা ও ভারী অস্ত্রশস্ত্র থাকবে, যাতে তারা দ্রুত আক্রমণ চালাতে পারে।
স্নাইপারদের জন্য উন্নত মানের স্নাইপার রাইফেল ও ক্যামোফ্লেজ সরবরাহ করা হবে। প্রতিটি আস্তানায় একযোগে অভিযান চালানো হবে যাতে শত্রুরা পালানোর সুযোগ না পায়। প্রথমে স্নাইপার টিম পজিশন নেবে। তারা নিরাপদ দূরত্ব থেকে শত্রুদের অবস্থান শনাক্ত করে আক্রমণের সুবিধা দেবে। এরপর মূল আক্রমণকারীর দল দ্রুত প্রবেশ করবে এবং টার্গেটগুলো নিষ্ক্রিয় করবে। যোগাযোগের জন্য বিশেষ কোড ব্যবহার করা হবে যাতে প্রতিটি দল সমন্বিতভাবে কাজ করতে পারে। যদি কোনো দল বাধার মুখে পড়ে তবে নিকটবর্তী দল দ্রুত সহায়তা পাঠাবে। অভিযানের পর নিশ্চিত করতে হবে যে কোনো শত্রু পালাতে না পারে। সবাই প্রস্তুত থাকো। সবাই প্রস্তুত। 4250 জন যোদ্ধাকে প্রশিক্ষণ দিয়ে বিশেষ কৌশলে শেখানো হলো। অস্ত্র রসদ পরিকল্পনা ঠিক করে সবাইকে নির্দিষ্ট আস্তানাগুলোর দিকে পাঠানো হলো। পাহাড়ের গহীনে গভীর জঙ্গলের ভেতরে শত্রুরা তখনও অজান্তে ছিল যে তাদের শেষ সময় ঘনিয়ে এসেছে। প্রতিটি আক্রমণকারী দল তাদের নির্ধারিত স্থানে গিয়ে গোপনে অবস্থান নিল। স্নাইপাররা উঁচু জায়গায় পজিশন নিয়ে শত্রুদের গতিবিধি লক্ষ্য করছিল। চারপাশে থমথমে নীরবতা। বাতাসের মাঝে বারুদের গন্ধে যেন আগেভাগে ছড়িয়ে পড়ছিল। রাত গভীর হলে শুভ শেষবারের মতো সবার সঙ্গে যোগাযোগ করলো। শুভর সংকেত দেওয়ার সঙ্গে সঙ্গে আকাশ কেঁপে উঠল। গুলির ঝড়ো বজ্রপাতের মতো আক্রমণ, স্নাইপারদের নিখুঁত ছুট। একের পর এক শত্রু লুটিয়ে পড়তে লাগলো। বুঝতে পারল না কোথা থেকে আঘাত আসছে। মূল বাহিনীর তাণ্ডব। নির্দিষ্ট সংকেত পেয়ে 80 জনের দল একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল। বন্দুকের গুলি, গ্রেনেড, বিস্ফোরণ, তলোয়ার ঝলকানিতে পুরো জঙ্গল পরিণত হলো মৃত্যুকূপে। শত্রুরা বিভ্রান্ত ও আতঙ্কিত। তাদের আস্থানে আগুন লেগে গেল। কিভাবে পালানোর পথ খুঁজছিল, কিন্তু চারিদিক থেকে ঘিরে ফেলেছিল তাদের। কেউ দয়া দেখালো না, একজনও বেঁচে ফেরার সুযোগ পেল না। শত্রুর লাশে পাহাড় ঢেকে গেল। চারিদিকে শুধু ধ্বংসের ছাপ। শুভর গ্যাংয়ের যোদ্ধারা একে একে সব আস্তানা ধ্বংস করলো। গোপন নথিপথ জব্দ করলো। শত্রুর অস্ত্র ভেঙে ফেললো। সকালের আলো ফোটার আগেই 50টি আস্তানার একটিও বেঁচে রইল না। শত্রুরা নিশ্চিহ্ন, মিশন সফল। শুভরা হলো বিজয়ী। এটা ছিল ভয়ঙ্কর এক আক্রমণ যা ইতিহাসে লেখা থাকবে রক্তের অক্ষরে। ওই বিভাগ কখনো এই রাত ভুলবে না। এক রাতে পুরো এলাকা ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। ধোঁয়া এখনো আকাশে উঠছে, রক্ত মিশে গেছে মাটির সাথে। শত্রুরা কল্পনা করতে পারেনি যে এমন তাণ্ডব নামবে তাদের উপর। এদিকে হাসু এসব খবর শুনে একেবারে অবাক, স্তব্ধ, হতভম্ব। সে কিছুই বুঝতে পারছে না কিভাবে হলো, এত দূর তো কিভাবে সম্ভব। তার এত শক্তিশালী আস্তানা মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। ভয়ে আর আতঙ্কে কাঁপছে সে। তার বিশ্বস্ত সেনারা নেই। তার শক্তির মূল শিকড় এক রাতের মধ্যেই উপড়ে ফেলা হলো। এটা কি স্বপ্ন নাকি দুঃস্বপ্ন? সে বুঝে গেছে এবার পালানোর সময়ও নেই। শেষ খেলা। হাসুর ভয়ঙ্কর পরিণতি। হাসু তখনও হতবিহ্বল, বিশ্বাসই করতে পারছে না এত বড় কিছু ঘটে গেছে। তার শক্তিশালী সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে গেছে এক রাতে। চারিদিকে ধ্বংসস্তূপ, লাশের পাহাড়, আগুনের ধোঁয়া এখনো আকাশে ঘুরছে। ঠিক তখনই শুভ আর রিজভি হাজির। কোনো শব্দ নেই, শুধু তাদের অগ্নিগর্ভ দৃষ্টিতে প্রতিশোধের আগুন জ্বলছে। হাসুর শরীর হিম হয়ে গেল। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু পা কাঁপছে। পালানোর পথ নেই, কোনো দেহরক্ষী নেই। সে শুধু সে আর মৃত্যু ছায়া। শুভ এগিয়ে এলো। ঠান্ডা অথচ ভয়ানক মৃত্যু অপেক্ষা করছে। হাসু আকুতি মিনতি করতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে শব্দ বের হলো না। শুভ এক ঝটকায় তাকে মাটিতে ফেলে দিল। এরপর এক পা দিয়ে তার বুকের উপর চেপে ধরল। তুই ভাবছিলি তুই রাজা, তাই না? এখন দেখ কে আসল শিকারী। শুভ ফিস করে বলল, কিন্তু তার কণ্ঠস্বরের ঠান্ডা হিমশীতলতা হাসুর সিদ্ধারা দিয়ে কাঁপুনি নামিয়ে দিল। শুভ তার ছুরি বের করলো। ধাতব আলোয় সেটা চকচক করলো, ঠিক যেন মৃত্যুর ঘোষণা। হাসু চোখ বড় বড় করে দেখছিল, কিন্তু কিছুই করার ছিল না। এক মুহূর্ত দেরি না করে শুভ ঠাস ছুরিটা হাসুর পেটে ঢুকিয়ে দিল। একটানা ঘুরিয়ে দিল, যেন শয়তানের দেহ থেকে সমস্ত পাপ ছিঁড়ে বের করে আনছে। রক্ত গড়িয়ে পড়ছে। হাসুর চিৎকারও বের হতে পারছে না। তার চোখ স্থির হয়ে গেল, মুখ হাঁ করে রইল, যেন বিশ্বাসই করতে পারছে না এটাই তার শেষ।
শুভ ছুরিটা টেনে বের করলো। হাসুর নিত দেহটা ধপ করে মাটিতে পড়ে গেল। চারপাশে রিজভির নীরবতা, শুধু রক্তের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে। শুভ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। রিজভি তার পাশে এসে বলল, এখন এই রাতে আমাদের বিজয় সাক্ষী। আমরা বেলুন লিখে ভাসিয়ে দিলাম ওই এলাকায় এখন শুভ গ্যাংয়ের হাতে। এদিকে 6 মাস কাছে এসে গেল পুরানো প্রতিশোধ নেওয়ার। আমাকে একা পেয়ে অনেক কষ্ট দিয়েছিলি, আমি আক্রমণ করব। এদিকে আমি রিজভি একটা কাজে বাইরে যাই, অন্যদিকে আইনমন্ত্রী একটা সুযোগ পেয়ে যায় আর সে আমার বাড়িতে আক্রমণ করে আর সব গার্ডকে মেরে নেহাকে তুলে নিয়ে যায়। এই খবর যখন শুভর কানে যায় তখন শুভ তার সব এলাকার লোকেদের খবর দেয়। এদিকে মন্ত্রী ও তার অনেক লোক ছিল, প্রায় 20,000-এর মতো। কিন্তু শুভর লোকও কম না। সব লোক একত্রিত করে হামলা চালালো মন্ত্রীর আস্থানাতে। একে একে সবাইকে মারা শুরু হলো। চারিদিকে হুলুস থুলুস, গুলির শব্দ এবং চিৎকার। দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে গেল। একদিকে শুভ এবং তার গ্রুপের লোকেরা একদিকে দাঁড়িয়ে ছিল, অন্যদিকে মন্ত্রী ও তার দলের লোকেরা প্রতিরোধ করার জন্য প্রস্তুত ছিল। উত্তেজনা হঠাৎ করে বেড়ে যায় আর দুপক্ষের মধ্যে লড়াইয়ের সূচনা হয়। শুভ দল তাদের শক্তি প্রয়োগ করে একের পর এক গুলি চলে। বাতাসে ক্ষিপ্ততার রক্তের গন্ধ ছড়াচ্ছিল। যেখানে তাকানো যায় সেখানে মারামারি, গুলি এবং ভয়াবহ সংঘর্ষ। শুভ নিজের লোকেদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের সাহস দিয়ে বলছিলেন, আমরা এই যুদ্ধে জিতব। তার একঝাঁক সাহসী মানুষও তার পাশে দাঁড়িয়েছিল, তার নিজেদের জীবনকে বিপদে ফেলেও অবিচল ছিল। এদিকে মন্ত্রী ও তার দলের সাথে প্রতিরোধ করেছে। মন্ত্রী তার লোকেদের মধ্যে হুমকির মতো দাঁড়িয়েছিল, চিৎকার করছিলেন, কোনোভাবে এই যুদ্ধ হারা যাবে না। গুলির শব্দ, বিস্ফোরণ এবং মানুষের অন্ধকারে হারিয়ে যাওয়ার মুহূর্ত। দুই পক্ষের মধ্যে লড়াই যখন তীব্র হয়ে উঠেছিল তখনই পুরো শহরটা যেন যুদ্ধের ময়দানে পরিণত হয়েছিল। যত সময় যাচ্ছে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। এরা কেউ হাল ছাড়ছিল না। একদিকে মানুষের জীবন বাজিতে, অন্যদিকে তাদের বিশ্বাস এবং শক্তির জয়লাভের আকাঙ্ক্ষা ছিল। তবে এই লড়াইয়ের পরিণতি কি হবে সেটা সময় বলে দিবে। লড়াইয়ের শেষ পর্যায়ে একটা গুলি এসে রিজভির মাথায় লাগে আর শুভ তার চোখের সামনে মারা যায় রিজভি। শুভ আর নিজেকে ধরে রাখতে পারে না, ও রিজভির নিত দেহ ধরে কান্নায় লুটিয়ে পড়ে। এদিকে শুভ লোক সবাইকে মেরে শুধু আইনমন্ত্রীকে বাঁচিয়ে রেখেছে, নেহাকে ছাড়িয়েছে। নেহা শুভর পাশে এসে বসে আছে। রিজভি মারা যাওয়ায় নিজেকে একা মনে হচ্ছে। সৎমা যখন রক্ত মারত সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাইতেছে। জোরে জোরে কান্না করছি। কোনোভাবে নিজেকে কন্ট্রোল করলাম, করে মন্ত্রীর কাছে গেলাম। আমার লোক চারপাশে তাকিয়ে আছে। আমি বললাম, এই তুই ভাবিস না তোকে সহজ মৃত্যু দিব। আমার ভাই, এই শুভর ভাই মারা গেছে, তোর মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে দেখ। পরে লোকদের অর্ডার দিলাম একটা বড় বালতিতে লবণ ও মরিচের পানি নিয়ে আসলো। আর এদিকে আমি প্লাস দিয়ে মন্ত্রীর হাতের আঙুল পায়ের আঙুল তুলছি। এরপর ব্লেড দিয়ে সারা শরীরে কাটলাম। মন্ত্রী কাতরাচ্ছে। পরে ছেড়ে দিলাম লবণ ও মরিচের পানিতে আর নিচ দিয়ে পানি গরম শুরু করলাম। ধীরে ধীরে তাকে গরমে পানিতে সিদ্ধ করে ফেললাম। অবশেষে সে মারা গেল। আমি চলে আসলাম আর বললাম, আমার এই চেহারা সবাই ভুলে যাও। যদি ভুলেও ফাঁস করো তাহলে তোমাদের অবস্থা এরকম হবে। রিজভি দেহ নিয়ে আসলাম। তার জানাজার কাজ শেষ করে বাসায় এসে কাপড় নিয়ে বেরেজ ছেড়ে দিলাম। আর নেহা বুকে শুয়ে বলতেছে, আমি এতদিন নিজেকে তোমার থেকে সাহসী ভাবতাম, এখন দেখি যাকে আমি খুঁজে বেড়াতাম একটুক্ষণ দেখার জন্য, সেই হলো আমার স্বামী। তো গল্পটা এখানে শেষ। গল্পটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।